লেটস স্টার্ট। আচ্ছা, তো প্রথমে যদি আমি জাস্ট কনটেক্সটটা সেট করি আর কি, সবাই যেহেতু ইয়েতে ছিলাম না, প্রথমে মেন আজকের কনটেক্সট হইতেছে যে আন্ডারস্ট্যান্ডিং মব জাস্টিস। এরকম কোনো বিষয় না যে আসলে মব জাস্টিসের সমাধান কি, বা আমাদের দেশে কি হইতেছে এরকম একদম অবজেক্টিভ প্র্যাকটিক্যাল কি করতে পারি, হোয়াট আর দ্য স্টেপস, এরকম না। জাস্ট মব জাস্টিস আসলে কি, আর ডেফিনেটলি আমাদের দেশের কনটেক্সটে কি মিন করে আর কি, শব্দটা কি মিন করে, একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে একদম হয়তো প্র্যাকটিক্যাল কিছু ঘটনা ইয়ে করা যাইতে পারে, আলোচনা করা যাইতে পারে, বাট মেইনলি আসলে থিওরিটাই মেইন। কারণ যেহেতু আমরা কথা বলতে থিওরিটা নিয়েই, প্লাস অলরেডি এম্পিরিক্যাল যেটা যদি থাকে আর কি, অলরেডি আমার যেটা হয়েছে দেখছি, এটাই হইতেছে আজকে আমাদের কনটেক্সট আর কি। তো ফার্স্টে যদি জাস্ট একটা ডেফিনেশন অফ মব জাস্টিস দিতে চাই আমাদের ইয়ে থেকে, যে আমরা যেটা অলরেডি মানে পারসিভ করি, আমরা যদি নিজেরা দিতে চাই, কি কি মনে হয় আর কি মব জাস্টিস বিষয়টা কি তোমার কাছে? ইদানিং মানে রিসেন্টলি যে ঘটনাগুলো হইতেছে সেগুলো তো খুবই দুঃখজনক। তো নর্মালি আমরা এটাকে যেটা বলি আর কি মব জাস্টিস, এখন ইদানিং স্পেশালি মানুষ বলতেছে যে আসলে মব জাস্টিস কথাটা আসলে একটা আইরনি, কারণ মব কখনো জাস্টিস হইতে পারে না। এটা হচ্ছে কাইন্ড অফ মব ইনজাস্টিস। তো সেই পার্সপেক্টিভ থেকে আসলে যখন অনেক মানুষ একসাথে যে কোনো একটা বিষয়ে ক্ষিপ্ত হয়ে যায় বা সামথিং, ধর আমরা একটা চোর দেখলাম, তো চোর দেখে আমাদের মনে হলো যে না, চোররে একটা গণপিটুনি দিত। তো এই গণপিটুনি থেকেই মেইনলি মব জাস্টিসের উৎপত্তি শুরু। আর এখন তো দেখা যাচ্ছে যে মব জাস্টিস ইদানিং এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যেখানে শুধু যে মানুষ গণপিটুনি দিয়ে শান্ত থাকতেছে এরকম না, কোল্ড ব্লাডেড মার্ডারও শুরু হয়ে গেছে মব জাস্টিসের নামে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই একটা কি বলবো, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তারপর বাংলাদেশের যে দায়িত্বপ্রাপ্ত সরকাররা, মানে আমাদের 50 বছরের হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে আসলে প্রচুর মব জাস্টিস হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু রিসেন্টলি এটা এত বেশি বেড়ে গেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে করোনার টাইমে একটা মব জাস্টিসের একটা মানে এক্সট্রিম ইয়া ছিল যে একজন মানুষ, মানে উনিও এরকম কাইন্ড অফ পাগল ছিল, তো ওনাকে জ্যান্ত পুড়ায় মারা হয়েছিল ধর্ম অবমাননার দায়ে। এবং আসলে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে মব জাস্টিসের কোনো বিচার হয় না, উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও কোনো বিচার হয় না। তো আমার কাছে আর কি এটা খুবই আনএক্সেপ্টেবল। টু ডিফাইন ইট, মানে হাউ ডু ইউ ডিফাইন মব জাস্টিস তোমার ইয়ে থেকে? এটা হইতে পারে যে একটা প্র্যাকটিক্যাল রেসপন্স, যে গণপিটুনি, হ্যাঁ তোমার কাছে এই ডেফিনেশন হইতে পারে হ্যাঁ, এরকম। এটা কাইন্ড অফ যে মানে একসাথে অনেক মানুষ মিলে যে তারা যেটা ভালো মনে করতেছে তারা ওইভাবে একটা জাস্টিস করার চেষ্টা করছে, মানে ওরা ভাবতেছে যে ওরা ভালো করছে, একটা পাওয়ার প্র্যাকটিস। আচ্ছা, আর সেট করা আছে আমার কাছে আদিতে যে জিনিসটা বলছে ওটা শুনে পুরোপুরি একমত। কিন্তু আমার কাছে মব জাস্টিস জিনিসটা দুই ধরনের দিক আমার কাছে মনে হয়। মাঝে মধ্যে আমি এটা সাপোর্ট করি কোন অর্থে, আমি যেটা যে অর্থে আমি সাপোর্ট করি অর্থ বলে, আর কোন অর্থে সাপোর্ট করি ওটা বলতেছি। প্রথমত দেখ, একটা যদি রেপিস্ট থাকে, একটা চাইল্ডকে কেউ রেপ করলো, হ্যাঁ, তখন যদি মানুষরা সবাই মিলে একটা লোকটা মারেও, আমি এটা জাস্টিফাই করবো যে একটা গুরুতর অপরাধ করছে, যদি মানে আসলে রেপ করে থাকে, হ্যাঁ, ওটা কোনো ছাড় নেই। কিন্তু যদি কারো যদি পলিটিক্যাল অপিনিয়নের জন্য বা কারো ধর্মের জন্য যদি অন্য একটা গোষ্ঠী তারা মেরে ফেলায় বা গণপিটুনি দিয়ে মারে, এটা আমি কখনো সাপোর্ট করবো না। কারণ কারো কিন্তু পলিটিক্যাল ভিউজ থাকবে, ডিফারেন্ট পলিটিক্যাল ভিউজ আছে, ডিফারেন্ট রিলিজিয়াসের মানুষ আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা কথা বলতেছি, বাংলাদেশে দেখছি আমরা, যাই হোক, মাইনরিটি যে বিষয়টা, যে আমরা রিসেন্টলি আজকে দেখলাম যে চাকমার বিষয়টা, ঠিক আছে, এখন আমাদের ক্যাম্পাসে আজকে যেটা হলো, কোনো দেখছো বাঙালি এত মানুষ কি সাপোর্ট করছে? আসে নাই, কিন্তু তেমন তেমন আসে না। তো পরে মানে আসে নাই কেন? তারা নিজেদের ডিফারেন্ট মনে করছে। মব জাস্টিস কমিউনিটি বেসড, ঠিক আছে, একটা কমিউনিটির আইডিয়া থাকে, যদি না মিলে তাহলে তারা সাপোর্ট করবে না। এখন তো রিসেন্টলি তুই দেখলি ঢাকা ভার্সিটির যে বিষয়টা, একটা চোরের মানসিক ভারসাম্যহীন মানুষের পিটাইলো। তোর কি মনে আছে কিছু বছর আগে একটা মহিলাকে চোর মনে করে যে মানে মারা হয়েছিল, ছেলে ধরা মনে করে যে মারা হয়েছিল, ওইটা মব জাস্টিস হয়ে আসতেছে। কিন্তু যদি প্র্যাকটিক্যালি বলি, মব জাস্টিস আসলে হওয়া উচিত না। হ্যাঁ, কিন্তু মানুষের মধ্যে কি এক ধরনের হিরোইজম আইসা পড়ছে না, মারার ক্ষেত্রে একটা অ্যানিমালিস্টিক ইনস্টিংক্ট যে কাজ করতেছে, মানে মব হিট যেটা মেন্টালিটি একদম খুব স্ট্রং হয়ে যাচ্ছে না, মারতেছি। চোর পিটানোর জিনিসটা একটা পিচ্ছি কেন চুরি করে? চুরি করার অনেক কারণ আছে। আমরা যারা রিচ আছে বা যারা তারা খাবার পাইতেছে না, একটা চোর যে কেন করছে, প্রপার্টি তো একটা মেইন ইস্যু, তাই না? মানে মব জাস্টিস মেইনলি কোথায় হয়? চোরের ক্ষেত্রে তো হয়। চোরের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হইতেছে।
ধর্মের দিকটা বাদ দিলাম, ওটা অন্য, মানে ওটাও একটা ইস্যু। ওইটা হয়েছে বাট হ্যাঁ, কিন্তু বেশি যেটা মানে প্রতিনিয়ত হইতাছে, কোন একটা চোরে ধরা খেলে মাইরা ফেলতেছে বা পিটায় পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জাস্টিস সিস্টেমটা কিন্তু আছে, একটা সিস্টেম কিন্তু প্রিভেইলিং সিস্টেম আছে, কিন্তু প্রিভেইলিং সিস্টেমটা কিন্তু অকেজনে আমাদের, এটা হলো আমরা সিস্টেমেরও দোষ দিতে পারি, এটা সিস্টেম হয়ে গেছে। বাংলাদেশি মানুষ অনেক আনসিভিলাইজ, আমরা নিজেরাই অনেক আনসিভিলাইজ, বাংলাদেশি কি আমরা নিজেরাই অনেক আনসিভিলাইজ। এই আনসিভিলাইজেশনের এই কারণে আমার মনে হয় যে মব জাস্টিস এখন হয়ে আসতেছে। আর আনসিভিলাইজ যদি বলেও শিক্ষিত মানুষরাও করতেছে, এটাই আমার কি আচ্ছা, ডিফাইন ইট এক লাইনে অথবা দুই লাইনে, মানে হোয়াট ইজ মোড অফ জাস্টিস টু ইউ? তুমি গণপিটুনি, যেটা হচ্ছে এটাই। এখন আমি একটু স্পেসিফিক করি শর্টে। হুম। মব জাস্টিস জিনিসটা হচ্ছে যে তোমার বিচার বহির্ভূত যে হত্যাটা, হুম। কারণটা হচ্ছে যে একটা একটা অন্যায় করলাম, হুম। আমার রাগ হলো, কিন্তু সেটা তো আইন আছে, তুমি এমন অন্যায় করলা যে তোমার নিশ্চিত ফাঁসি হবে, হুম। তারপরও আমার কোনো অধিকার নেই যে আমি লোকজন জড়ো করে ডেকে এনে একটা পিটাই দিই, এটা আমার কোনো অধিকার নেই। হ্যাঁ, সে যত বড়ই অপরাধ করুক, সে অবমাননা করুক, সে রেপ করুক, যা করুক, সে মানে আইন তুলে নেওয়ার কোনো, আইন হাতে তুলে নেওয়ার কোনো ইয়ে নেই। হ্যাঁ, মব জাস্টিস কখন মানে হবে না, সাপোজ দেশে কোনো আইন নাই, যুদ্ধ চলতেছে, কোনো সরকার নেই বা এরকম মনে করো সাপোজ পাকিস্তানের মধ্যে, ওই সময় যেগুলো ওখানে তখন বলা এটা মব জাস্টিস বলা যায় না। কারণ ওই সময় আমরা ওই সরকারকে আমরা মানি, আমরা আমরা ওই ল্যান্ড ওকে ধরি। হুম। হ্যাঁ, আমি মানে যদি আমার কাছে সরকার থেকে আইন থেকে দেরি হলেও আমাদের ফার্স্ট উচিত হচ্ছে এটা পুলিশের কাছে দেওয়া, ফার্স্ট মানে আইনের রাস্তাটা আগে না, মব ধরলাম মারলাম মানে এটা আমি মানে কোনোভাবে চাপ অ্যাটলিস্ট মেরে ফেলাটাই একেবারে সমস্যা। আচ্ছা, আমি আরেকটা অ্যাড করি, যারা মব মানে মব যারা, হ্যাঁ, ওই গোষ্ঠীটা কিভাবে মানে তারা কেমনে মনে হয় যেটা জাস্টিফাইড, তাদের কিন্তু বোঝানো যায় না যে মানে একটা জাস্টিফাইড অ্যাক্ট না, তারা কিন্তু মনে করে না সে একটা ভালো কাজ করতেছে, এই লোকটাকে মারতেছে। এটা নিয়ে আমরা আরো সামনে আলোচনা করবো, দেখবো যে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ কি অথবা কেন মানুষ এটা করে, কেন করতে বাট যদি আমি একটু সাম আপ করি, তো ডিফাইন করার ট্রাই করি, একটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিফাইন করার ট্রাই করি মব জাস্টিস আসলে কি। তো বেসিক্যালি গণপিটুনি এটার একটা অবজেক্টিভ রেসপন্স, বা যদি মিশাই বিষয়টা যে একসাথে অনেকজন মানুষ একটা সিমিলার বিলিফে লিগাল যেই ইনফ্রাস্ট্রাকচার আছে বা প্রসেস আছে ওইটারে ডিঙায়া পার হয়ে একটা অ্যাকশন নিছে। এটা হইতে পারে গণপিটুনি, যেটা বেশিরভাগ সময় হয়, হইতে পারে কাউরে গুলি করা, ইভেন এখানে যদি জাস্ট একটু অ্যাড করি, নতুন একটা অ্যাঙ্গেল অ্যাড করি, যে ডিজিটাল মব জাস্টিস বলে একটা কিছু আমরা অনেক সময় বলতেছিলাম, যে আমরা অনলাইন বুলিং করি। হ্যাঁ, একসাথে একজন মানুষের পেছনে অনলাইনে ধর আমরা প্রচুর ইনফরমেশন মিস ইনফরমেশন ছড়াইতেছে একজনের বিরুদ্ধে একটা স্পেসিফিক কারণে, হইতে পারে ডিজিটাল মব জাস্টিস। আবার আরেকটা ডাইমেনশন আছে মব জাস্টিসের থিওরিটিক্যালি, অনেক সময় অধিকাংশ সময় এটা হইতে পারে যে মিস ইনফরমেশনের কারণে হয়তো মানুষ মারা গেছে। যেমন অলরেডি বললি রানু মন্ডল, যে ছেলেরা হইতে পারে। কারণ কেন মিস ইনফরমেশন হয় এটা অনেকে বলতে পারে যে ভাই মিস ইনফরমেশন কেন হবে সবসময়, কেন হয়? কারণ ইনফরমেশন তা আসলে সত্যি কিনা এটা বোঝা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটার মধ্যে ধর অনেক অ্যাঙ্গেল থাকে সবসময়, যে কার উৎসটা কি ওটা খুব ম্যাটার করে। এখন এই কারণে যখন আমরা মব জাস্টিস হইতেছে এটা একদম ডিরেক্ট ইনস্ট্যান্ট রেসপন্স, ইনস্ট্যান্টলি যখন আমি রেসপন্ড করতেছি, মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে আমি যে সোর্স অফ ইনফরমেশন ওইটা আমি ডিউ ডিলিজেন্স প্রসেসের ভেতর দিয়ে যাই নাই, মানে আমি জানি না আসলে এই ইনফরমেশনটা সত্য কিনা। কিন্তু যে লিগাল প্রসেস আমরা যেটা বিল্ড আপ করছি ওইখানে আমরা বহুদিন টাইম কেন লাগে, আর একটা কারণ হইতেছে যে আমরা চাই না কোনো নিরপরাধ শাস্তি পায়, এই কারণেই আমরা ইনফরমেশনটা জাজ করার একটা টাইম নেই। সো মিস ইনফরমেশন একটা অনেক বড় অ্যাঙ্গেল। আর এই ক্ষেত্রে যদি আমি ছোট করে ডিফাইন করি, যে একটা গোষ্ঠী একসাথে একটা সেম বিলিফে একটা অ্যাকশন নিতেছে, মোস্ট অফ দ্য টাইম মিস ইনফরমেশনের উপরে হয়তো, এবং এর সাথে হইতেছে ওদের ওরা জাস্টিস মনে করতেছে, যেন আমরা বলতেছি মব জাস্টিস। বাট এটা নিয়ে কিছু কনফ্লিক্টিভ কথা আছে, স্বাভাবিক থাকা, যেরকম মানুষ বলে যে মব জাস্টিস বলাটা অনেক ক্ষেত্রে একটু সবার জন্য একটু ইয়ে হয়ে যায়, মানে মিসলিডিং হয়ে যায়। মিসলিডিং কেন হয়? যখন আমি মব জাস্টিস বলতেছি, জাস্টিস কথাটা এটা যে আসলে কাইন্ড অফ মানে আইরানি করে বলা, এটা অনেকে বুঝতে পারে হয়তো, মানে পারসেপশনটা ডিফারেন্ট হয়ে যায়, বুঝতে পারে না যে আসলে আইরানি করে বলা। এই কারণে বেটার ওয়ার্ড টু ইউজ অনেকে বলে যে মব লিঞ্চিং। একটা মব মানে একসাথে একটা গোষ্ঠী একসাথে হয়েছি,
আমরা লিঞ্চিং করতেছি, মানে মারামারি করতেছি, ওরা ধরতেছি বা যে কোনো বল প্রয়োগ করতেছি। তো এটা একটা আইরনি, এটা বোঝা যায় না। থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ কাইন্ড অফ আমরা সেম পেজে, কনফ্লিক্টিং কিছু কথাবার্তা অলরেডি আসছে, বাট এটা আমরা পরে আলোচনা করবো পরে ইয়েতেই। বাট মেইনলি মব জাস্টিস যদি লাস্ট এবার ডিফাইন করি ক্লিয়ারলি, যে একটা সেম বিলিফে অনেকজন মানুষ একসাথে একটা অ্যাকশন নিতেছে, মোস্ট অফ দ্য টাইম লিগাল বিলিফের বাইরে যায়, লিগাল সিস্টেমের বাইরে যায়, রাইট? এখানে যেহেতু কথাটা আসছে জাস্টিস, এই কারণে জাস্ট আমরা আলোচনা শুরুতে একটা ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ সেট করার জন্য একটা জিনিস বলতেছি যে নিৎসের সবাই চিনো মনে হয়, মানে জার্মান ফিলোসফার আর কি। তো জার্মান ফিলোসফার নিৎসের একটা গুরুত্বপূর্ণ ডিবেট ছিল, যেটা ওর জেনিওলজি অফ মোরালস বই আর কি মেইনলি ডিবেট ছিল। এটা হইতেছে জাস্টিস ভার্সেস ভেঞ্জেন্স। জাস্টিস কি আর ভেঞ্জেন্স কি? ওনার যে আর্গুমেন্টটা আমি একদম শর্ট করে বলতে, ছোট করে ক্লিয়ারলি আর্গুমেন্টটা হইতেছে, আমি যদি একদম কোট করে বলতে চাই, যে জাস্টিস এইমস টু ব্যালেন্স বাট ভেঞ্জেন্স সিক্স ডিস্ট্রাকশন। এন্ড ওনার যে আইডিওলজি, ওনার যে থিওরি, ওনার থিওরি অনুযায়ী আমরা যেটা জাস্টিস বলি ওইটা বেসিক্যালি ভেঞ্জেন্স। ওনার কথা অনুযায়ী যে আমরা যখন যেটা জাস্টিস বলতেছি ওটা আসলে আমরা কোয়াইট কিছু করছে, ওটার প্রতিশোধ নিচ্ছে। ওনার কথা মতে ব্যাপারটা এরকমই, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যতটুকু পারসিভ করতে পারছি। এনে জাস্ট একটা ছোট ইনফরমেশন অ্যাড করে যদি সেম পেজে না থাকি, যে ওনার যে কনসেপ্ট অফ কি বলে ওটা মানে আচ্ছা, ওনার যে কনসেপ্ট অফ ভ্যালুস ওটা ডিফারেন্ট অনেক আছে। যেমন উনি বলে স্লেভ মোরালিটি বলে ওটা, যে উনি বলতেছে ওনার কনসেপ্ট অফ মোরালিটির মধ্যে দুইটা বড় ডাইমেনশন হইতেছে স্লেভ আর মাস্টার। যে ওনার কথা হইতেছে যে আমরা যে মোরালিটি বানাইছে ওইটা আমরা বেসিক্যালি বানাইছি হইতেছে আমাদের সেভ মেন্টালিটি থেকে। কেমনে? যে আমরা যারা মাস্টার, যারা পাওয়ারফুল, ওদেরকে আমরা কোনো একটা বাঁধনে বাঁধার জন্য আমরা মোরালিটি বানাইছি। যেমন ধরো মানে বিনয়, বা ধরো আমরা যেগুলো ভালো হিসেবে বলি আর কি, যেমন ধরো মানে সত্য কথা বলা তো ঠিকই আছে, বাট এছাড়া ধর আমরা বিনয়ী থাকা, পাওয়ার প্র্যাকটিস না করা, স্ট্রেংথ না দেখানো, এগুলো ভালো হিসেবে বলি। এটা ওনার ইয়ে অনুযায়ী হইতেছে একটা স্লেভ মোরালিটি, যে আমি স্লেভের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মাস্টার যারা আছে ওদেরকে বাধার জন্য ইয়ে করতেছি। এই ক্ষেত্রে জাস্টিসের উনি এমনি ডিফাইন করছে যে আমরা জাস্টিস বলতে বুঝাইতেছি যারা পাওয়ারফুল ওদেরকে আমি ওদের বিরুদ্ধে ভেঞ্জেন্স যেটা নিতেছি ওটাই জাস্টিস। ওরা একটা কিছু যেটা করতেছে না, আমাদের ভালো লাগতেছে না, আমাদের শক্তিতে নাই, ওইটা আমি বলতেছি ইমোরাল, মোরালিটি বাইরে চলে গেছে। তো এই কারণে ওনার খুবই মানে হয়তো মানে কাইন্ড অফ এক্সট্রিম কথাবার্তা, যে উনি জাস্টিস সিস্টেমে হয়তো বিলিভ করেন, মানে ওনার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট। আর এনে আমাদের এই প্রশ্নটা, আমার যে প্রশ্ন সবার কাছে, যে আমরা যে জাস্টিসের কথা বলতেছি, যে লিগাল সিস্টেম বা ওই জাস্টিসটা আসলে কতটুকু ভেঞ্জেন্স, আর যারা মব জাস্টিস যেটা করতেছে ওই মব জাস্টিসটা এই আলোচনার কেন্দ্রবিন্দুতে, মব জাস্টিসটা কি আসলে মানে জাস্টিসের তো কাছে হয়তো নাই, আমরা আগে ভাবতেছি ওইটা কি আসলে ভেঞ্জেন্স কি না, কি মনে হয়? আমার কাছে আমি একটু বলি, আমার কাছে মনে হয় নট রিয়েলি। কারণ ওই টাইম ফ্রেম বা যখন মব জাস্টিস হয়ে যায়, প্রি প্ল্যান্ড কিছু হয় না। মব জাস্টিস আমার কাছে মনে হয় প্রি প্ল্যান্ড হয় না, এটা হুট করে হয়ে যায়। তো হুট করে মানুষের মধ্যে যে স্পৃহা বা মানে আকাঙ্ক্ষা, মানে হ্যাঁ ওটা খারাপ করছে, মাইরা ফেলবো মানে। আর আমার কথা কি, মানে মব জাস্টিস সবসময় কি মারতে চায়, অ্যাটেম্প্ট করে মারার, কিন্তু একসময় মাইরা ফেলতে তো মানুষ আর একটা মানুষ চায় না, আমার কাছে মনে হয়। কিন্তু অনেক সময় আছে না, মাইরাই ফেলতে চায়। তো এই বিষয়টা আছে, মানে গণপিটনে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এত পরিমাণ পিটুনি হয়ে যায় যে সবাই মিলে যখন একই চিন্তা করে এত মাইর দিয়ে দেয়, লোকটা আলটিমেটলি মারাই যায়। তো এই জিনিসটা কি মানে ভেঞ্জেন্সের যেতে বলবো যে মানে জাস্টিস, ওটা মনে হয় না আমার কাছে কোনোভাবে। এটা কি মানে গুজবে হয়ে যায়, গুজবে আর কি, মানুষ না বুঝতেই হয়ে যায়। তাহলে আমরা এই কথা মবের দিক থেকে আমরা এরকম কোন লাইন টানতে পারি কিনা সবার কাছে কোশ্চেন, যে কোনটা জাস্টিস অথবা মানে টেন্স টু জাস্টিস আর কি, জাস্টিসের কাছাকাছি, আর কোনটা আসলে পিওর ভেঞ্জেন্স, কোন সিচুয়েশন বা রিয়েল লাইফ ক্রাইসিস আমরা কি ইয়ে করতে পারি কিনা, ডিফেন্ড করতে পারি কিনা, চিন্তা করি। সাপোজ একটা চোর বললাম, চোর ধরা পড়লো, এখন চোর সে চুরি করছে বা চুরি করতে অ্যাটেম্প করছে, আমি তাকে থামানোর জন্য থামাইলাম না, সামহাও হিট করলো, সাপোর্ট দিলাম, লাঠি দিলাম, অথবা ধাক্কা দিলাম বা জাপটায় ধরলাম, হ্যাঁ এতটুক আমি করতেই পারি। তাই বলে আমি এখন চোর ধরা করছি 5 তলার উপরে জানলার কাছে, ধাক্কা দিয়ে আমি ফেলাই দিই, এইটা আমার কাছে কোনোভাবে জাস্টিস মনে হবে না। আমি তাকে ধরে হাত ধরে রেখে অথবা বেল দিয়ে তাকে পুলিশের কাছে কল করতে হবে, দেখেন এখানে চোর পাইছি, তার অ্যাটেম্প ছিল, সে স্বীকার করছে,
শিক্ষা করুক না করুক, মানে সে আসছে তো বুঝাই যায়। অ্যাকুইজিশন আছে at least। Acquisition আছে, হ্যাঁ। তো আপনারা আসেন, দেখেন, নিয়ে যান, এটাকে আমি মনে করি জাস্টিস। আর এখন যদি আমি ওখান থেকে ধাক্কায় ফেলাই দিই অথবা আটকায় রেখে কেটে দিব বা কেটে দিই, এইগুলো ইলিগাল অ্যাক্টিভিটিস মনে করি, ডেঞ্জারাস মনে করি। কাইন্ড অফ একদিকে ভেঞ্জেন্স বলা যায় কিনা, কথার কথা ও আমার কাছে চুরি করতে আসছে অথবা আমার অ্যাটাক করতে আসছে, এর বদলে আমি ওর একটা শাস্তি চাইতেছি ইনস্ট্যান্টলি। হ্যাঁ। এটা টু সাম এক্সটেন্ট কি ভেঞ্জেন্স কিনা, যে আসলে ও আমার সাথে একটা ঘটনা করছে, এর বিরুদ্ধে আমি একটা রেসপন্স দিতেছি, কাইন্ড অফ তো ভেঞ্জেন্স বলা যায় একদিকে। হ্যাঁ অবশ্যই, কারণ আমার মনে হয় যে যখন একটা মব জাস্টিস হয় বা মানুষ ধরো যেমন চোরের ঘটনাটা সবচেয়ে কমন ঘটনা, চোর ধরার পরে আমরা সবাই খবর দিই চোর ধরা পড়ছে, একটা হই হুল্লোড় শুরু হয়, তো তারপর সবাই আসে, তাকে পিটানো শুরু হয়। And হয়তো এই যে সিয়াম যেটা বললো, আমরা আসলে তার একটা শিক্ষা দিতে চাই, আমরা চিন্তা করি যে এটা পিটাই থাকি, পিটাই, কারণ সবাই চায় পিটাইতে, একজন পিটাইলে সবার মন ভরে না, সবাই চায় পিটাইতে। এন্ড এরপরে এটা এমন একটা জায়গায় যায় হয়তো মানে যারা মব জাস্টিস করতেছে ওরাও বুঝতে পারে না যে কোন লেভেলে গেলে একটা মানুষ মারা যেতে পারে, মানে হয়তো মেরে ফেলার উদ্দেশ্যে হয়তো মব জাস্টিস হয় না, বাট মব জাস্টিসের একটা রেজাল্ট হিসেবে একটা মানুষের জীবন চলে যায়, যেখানে দেশে এক্সিস্টিং ল আছে, যেখানে দেশে একটা অ্যাক্টিং গভর্নমেন্ট আছে, যেখানে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, স্টিল মব জাস্টিস হচ্ছে। কারণ মানুষ মানে আমার মনে হয় মানুষের ভিতর থেকে যে আসলে ভেঞ্জেন্সের যেই প্রবণতাটা, অ্যানিমালিস্টিক যেটা সিয়াম বললো, যে একটা আমাদের সবার ভিতরে কিন্তু একটা অ্যানিমালিস্টিক একটা ডিজায়ার আছে, আচ্ছা ওই ডিজায়ারটা প্রতিফলন ঘটে যায়। আমি একটা কথা বলি, এটা কি মব জাস্টিস হয় কেন মানুষের যে এক্সিস্টিং যে ল বা সিস্টেম আছে এটার উপর ভরসা হারাই ফেলছে, এই জন্য এটা একটা গুড পয়েন্ট, এটা নিয়ে আলোচনা করবো পরে। হ্যাঁ, এই জন্যই কি হইতেছে, যদি লটা আরো কঠোর থাকতো, সরকার যদি আরো কঠোর থাকতো তাহলে এটা হতো না। আমি একটুখানি যেহেতু ক্যাম্পাসে আমরা কথা বলছি, ক্যাম্পাসে একটা সিচুয়েশন, পলিটিক্যাল ভিউজ ডিফারেন্ট থাকবে, তুমি একটা কমিউনিটি সাপোর্ট করতে, আগে সরকার ছিল, হ্যাঁ, এখন রিসেন্টলি জানলাম একটা ছেলে হচ্ছে ক্লাসে আসছে, সে ছাত্রলীগের সাথে ছিল, মানে সাথে ছিল, সে কারো মারে নাই বা কিছু করে না, বাট অ্যাপ্লিকেশন ছিল ওই দল সাপোর্ট করতে। এখন 200 জন মানুষ আসছে আমাদের ক্যাম্পাসে, তাকে হচ্ছে বের করে মারবে, তারা ক্লাস করতে দেবে। এই জায়গায় কিন্তু টিচাররা কি করলো, ওই ছেলেকে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট করলো, ওই ছেলেকে পুলিশ কাস্টডি দিয়ে দিল, কারণ টিচারদের হাতে ওই ক্ষমতাটা নেই, টিচারদের উপরে স্টুডেন্টরা কথা বলতেছে, সিচুয়েশন এমন। এখন এই যে একজনের জীবনের উপরে তার কিছু নাই, হ্যাঁ আগে সরকার অনেক কিছু করছে, পুলিশ বাহিনী করছে, ছাত্রলীগের যারা ক্যাডার ছিল তারা করছে, কিন্তু সবাইকে মানে সবাইকে করছে, মানে পলিটিক্যাল ভিউজ অ্যাফিলিয়েটেড ছিল দেখে কি মারা যাবে আরেকটা লোক, এটাও কিন্তু জাস্টিফাই করা যায় না। এই যেহেতু উদাহরণটা দিলি, এক্সাম্পলটা, এটার ভিত্তিতে আমি বলি আর কি, এই পার্টটা শেষ করবো আর কি কথা, ওই সেম মিক্সের কনসেপ্টটা দিয়ে, যে কথার কথা ও একজন মানে নেতা ছিল না, বাট এফিলিয়েটেড ছিল আর কি, কিছু একটা ছিল। কথার কথা ও কে ছিল বা ও আসলে কতটুকু ক্ষতি করছে বা করে নাই, ওইটা ম্যাটার করতেছে কিনা। যেমন নিচ্ছে যেটা বলতেছে যে জাস্টিস, যে নিচ্ছে যদি স্পেসিফিক্যালি বলি যে অ্যাকর্ডিং টু নিচ্ছে কি, জাস্টিস ইজ সাপোজ টু বি রেশনাল এন্ড ইম্পার্শিয়াল, এইমিং টু রিস্টোর ব্যালেন্স ইন সোসাইটি। এখন এই 200 জন বের হইলো মারতে, ধর যে মানুষটা ছিল দোদলামণি, ওনার নাম এ, আচ্ছা, যে ছিল এর জায়গায় যদি বি থাকতো, যে বি ধর ডিরেক্টলি গুলি করছে আন্দোলন, এখন ওরে 200 জন মারলে সোসাইটি কি আসলে ব্যালেন্সে ফিরবে কি? যেটা বলতেছিলাম যে ওই ঘটনা এক্সাম্পলটা, যে 200 জন মারতে গেছে, এখন যখন মানে আমি জাস্টিস বলতে গেছি অ্যাকর্ডিং টু নিচ্ছে, বলতেছে যে আমরা আলটিমেট গোল হইতেছে যে সোসাইটিতে ব্যালেন্স নিয়ে আসবো, মানে এরা আরো যদি আমি মানে ইয়ে করে বলি, ডিলিট করার মতো করে বলি যে ব্যালেন্স একটু বেগ মনে হইতে পারে, ব্যালেন্স মানে এরকম একটা কিছু যেটা হইতেছে বেস্ট পসিবল সলিউশন, যে সোসাইটির জন্য ভালো হবে আর কি, সবার জন্য। এটা কোন দল হোক বা আসলে কি ঘটনা ঘটছে ওই আসলে ম্যাটারই করতেছে না, যে একদম ইম্পার্শিয়াল আর একদম রেশনাল হচ্ছে, একদম ফুল রেশনালিটি দেওয়া হইতেছে, যেটা অনেক ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট করা, আমি মানতে পারছিলাম, বাট আলটিমেটলি এটা বুঝে। এখন এইখানে যে সেম ঘটনাটা, এটার ক্ষেত্রে নিশ্চয় যেই মানে অন্য পার্টির যে বিলিভ, মানে অন্য পার্টির যে আর্গুমেন্টটা, যে ভেঞ্জেন্স কি না, এটা ওটা কিভাবে কানেক্টেড হয় বলে মনে হয়, যে ও যদি গুলি করে থাকে বা না থাকে, ডিরেক্ট অ্যাপ্লিকেশন ছিল, গুলি করছে বা করেনি, বাট আমি যেমন ডিরেক্ট ওর প্রতি একটা মানে কালেকটিভ ইমোশনাল একটা রেসপন্স দিতেছি সবাই একসাথে 200 জন মিলা, কারণ ওইটা কি আসলে
টু সাম এক্সটেন্ট ভেঞ্জেন্স কিনা, যে আমার সাথে একটা ঘটনা ঘটছে। এখন আমরা কিন্তু ঘটনা কোনটার খারাপের ডিগ্রি কিরকম, যে মানে ও যে গুলি করছে ওটা গুলি করছে করাটা কতটুকু খারাপ আর ওরে মারা কতটুকু ভালো, এটা কিন্তু আউট অফ দ্য টপিক, এটা কিন্তু ডিসকাশনের বিষয় না। এটা বিষয়ের বাইরে রাখার পর যখন আমরা চিন্তা করতেছি এটা কিন্তু ভেঞ্জেন্স কিনা, ক্লিয়ারলি ভেঞ্জেন্স, যে আমি আসলে আমার একটা কিছু করছে এটা বদলে আমি ভেঞ্জেন্স দিতেছি। এখন এই ক্ষেত্রে যে আবার আগের পয়েন্টে যে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট ইয়ে বেস দেওয়ার সময় যেটা আমি বলছিলাম যে একটা ব্যাপার আইসা করছে মিস ইনফরমেশন, যে ও আসলে অ্যাফিলিয়েটেড ছিল, তারপরে ও কি গুলি করছে কিনা, ও কারো কিছু করছে কিনা এটা কিন্তু আমরা জানি না। হয়তো একজন বলছে যে ও তো ছাত্রলীগ করে, শিওর করতো কিনা না করতো কিনা আমরা কিছু কিন্তু জানি না, মব কিন্তু জানে না, বাট দিয়ে ভেঞ্জেন্স কিন্তু নিয়ে নিতেছে, যে ওই যে ভেঞ্জেন্স নিতেছে ওটারে নিচে এমনি ইয়ে করছে, থিওরাইজ করছে যে ওটার পিছনের কারণ হইতেছে, নাম দিচ্ছে হইতেছে রিসেন্টিমেন্টাল। ওটারে বুঝাইতেছে যে একটা রিসেন্টমেন্ট এগেইনস্ট দোজ ইন পাওয়ার অর পারসিভ রং ডুয়ার্স। মানে ধর আমি তো পাওয়ারে নাই, ধর পলিটিক্যাল পার্টি পাওয়ারে আছে, হ্যাঁ, এখন আমার একটা ডিপ রুটেড বিলিফ আছে যে যারা পাওয়ারে আছে ওরা মোস্ট অফ দ্য টাইম রং ডুইং করে করে না যেরকম না। তো আমাদের একটা ওই লেভেলের রিজনমেন্টটা আছে, যে ওই ডিপ রুটেড যে রিজনমেন্ট ওইটাই আসলে আমাদের সবচেয়ে বড় কি বলে, যখন আমি ভেঞ্জেন্স নিতেছি যে ছাত্রলীগেরা পাওয়ারে ছিল, এমন নাই পাওয়ারে ছিল আমাদের বিরুদ্ধে কিছু একটা করছে, ওই রিজনমেন্ট থেকে আমি যখন ওটা পাইতেছি ওর সাথে আমি দিয়ে ক্ল্যাশে যাইতেছি, যে আমার সাথে কিছু একটা করছে, যাই করে থাকুক, যে ডিগ্রিতে করে থাকুক, কিছু একটা করছে, ওটার বিরুদ্ধে আমি নিজে একটা ডিরেক্ট অবজেক্টিভ রেসপন্স দিতেছি, যেটা হয়তো আমরা ভেঞ্জেন্স হিসেবে দেখতে পারি অনেকে, যদি নিশ্চয়তার সাথে আমরা কানেক্ট করার ট্রাই করি আর কি। কারণ এখানে গ্রে এরিয়াস আছে, ডেফিনেটলি আছে, এটা তো কোনো মানে একদম অ্যাবসলিউট ট্রুথ বলতে কিছু নাই, বাট ওনার আর্গুমেন্ট যেটা ওটার ক্ষেত্রে মব জাস্টিস যাতে অনেক মানে ভালোভাবে হয়তো ওই ফরম্যাটে ফেলা যায় আর এন থেকে যে আলোচনা থেকে যদি আমরা আসলে যেরকম তুই অলরেডি সিয়াম বলতেছিলি যে কেন করে আসলে যে হয়তো বিশ্বাস নাই লিগ্যাল সিস্টেমে বা অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে, ওই ফ্যাক্টরের দিকে চিন্তা করে যদি আমরা এখন মানে সাইকোলজিক্যাল মেকানিজমের দিকে যাই, আসলে কোন সাইকোলজিতে আসলে এটা যায় আর হ্যাঁ। তো এই নামে একটু বেস দেওয়ার জন্য যেটা বলতেছি, যদি ফ্রয়েডের কথা বলি একটু, যে ফ্রয়েডের যে গ্রুপ সাইকোলজির কথা বলছে আর কি ফ্রয়েড, যেটা মব জাস্টিসের সাথে কানেক্টেড বললে মনে হয়। তো আমি যে রেফারেন্সটা দিয়ে আমি ফ্রয়েডের গ্রুপ সাইকোলজি বই থেকে বলতেছি আর কি। যেমন ফ্রয়েড একটা বিষয় বলছে যে লস অফ ইগো কন্ট্রোলিং গ্রুপ, যেটা বলতেছে কোট করে যদি বলি যে ইন্ডিভিজুয়ালস লুজ দেয়ার পার্সোনাল সেন্স অফ রেসপন্সিবিলিটি ইন গ্রুপ লিডিং টু ইম্পালসিভ সামটাইমস ভায়োলেন্ট অ্যাকশনস। যেটা বুঝাইছে যে যখন আমি একটা গ্রুপে কাজ করি, ধর আমি বিপ্লব, আমার একটা মোরাল সেট অফ ভ্যালুজ আছে, তোর একটা ডিফারেন্ট, সবার ডিফারেন্ট ভ্যালুজ আছে, বাট আমি যখন একটা মানে গ্রুপ হিসাবে কাজ করি, যখন একটা গ্রুপে ঢুকে যাই, মেবি আমি বাংলাদেশ হিসাবে একটা ন্যাশনালিস্ট গ্রুপে ঢুকছি, অথবা আমি আওয়ামী লীগের সদস্য বা বিএনপি সদস্য, পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, যেমনি ঢুকছি, তখন আমার যে সেট অফ বিলিফস আছে ওইটা আসলে সেম থাকে না, সেম ভাবে কাজ করে না, আমাদের যে মোরাল ক্লকটা সেম ভাবে কাজ করে না। এটা বলতেছে যে লস অফ ইগো কন্ট্রোল, এই যখন আমি গ্রুপে কাজ করি আমাদের ইগোটা আমাদের যে ইগোটা মানে মোরাল ইগোটা এটা চলে যায়, কাইন্ড অফ মানে ডিসফাংশনাল হয়ে যায়, কাজ করে না এর মধ্যে। এটার সাথে এক করে কি বলতেছে যে ইমোশনাল কন্টেজিয়ান, মানে যে ধর বেসিক কিছু ইমোশন এই মবের ক্ষেত্রে, যেমন ধর অ্যাঙ্গার, যেটা একটা রেপিস্ট, অথবা ধর ছাত্রলীগের যে লোকটা গুলি করছে ওর প্রতি আমাদের যে একদম পিওর অ্যাঙ্গার, অথবা অ্যাঙ্গারের সাথে খুব ক্লোজলি রিলেটেড ফিয়ার, যেমন যখন ছাত্রলীগের ছেলেটা গুলি করছে রাগ উঠছে, বাট ভয় তো করছে যে গুলি আমার শরীরে লাগতে পারে, আমার নাহলে আমার বন্ধুর শরীরে লাগতে পারে, ওই যে ফেয়ারটা ছিল, ভয়টা, ওই অ্যাঙ্গার বা ভয়টা আসলে একটা গ্রুপে এই স্পেসিফিক ইমোশন গুলা গ্রুপে খুব দ্রুত ছড়ায়, খুব দ্রুত ছড়ানোর কারণে আমরা ওই একটা বিলিভে পৌঁছায় যায় যে না মানে আমাদের মোল্লা সেট অফ বিলিভ দিয়ে নিয়ে যাক, এখন আমি এটা মারবো, ওইটাই হয়তো সেম মানে একদম উচিত আর কি মেন। মানে এই ক্ষেত্রে জাস্ট আমি আরেকটা পয়েন্ট অফ ভিউ দিতেছি, তারপরে সেই ওপেন করে দিতেছি। এটা হইতেছে যে আরেকটা বিষয় যেটা আরভিং জেনিসের থিওরি আর কি, গ্রুপ থিঙ্ক বললে একটা থিওরি। গ্রুপ থিঙ্ক বলতে বুঝাইতেছে যে গ্রুপ থিঙ্ক occurs when group members prioritize consensus over critical thinking, often leading to irrational and unethical decisions. একদম ক্লিনলি বলছে, বাট
মেইনলি যেটা বোঝাতে চাইতেছে যে আমরা যখন একটা গ্রুপ হিসেবে থিঙ্ক করি, গ্রুপ থিঙ্ক যেটা বলতেছে, তখন আমি আসলে রেশনালি বা ক্রিটিক্যালি একটা বিষয় চিন্তা করি, কনসেনসাসটা বেশি বলি। যেমন তো কথার কথা, আমি 1000 মানুষ একসাথে আন্দোলন করতেছি বা কিছু নিয়ে কথা বলতেছি, চিল্লাইতেছি, ওই সময় ধর হাফের বেশি মানুষ অথবা অনেক বেশি মানুষ চিল্লায় একটা জিনিস বললো, জালো রে জালো, আগুন জালো। এখন তখন আমি চিন্তা করি না, যেমন আরো রেলেভেন্ট বিষয় এই যে তুই কি এই রাজাকার নিয়ে যে ছিল, কি জানি ছিল এটা, আমি কে তুমি কে রাজাকার। এখন ওই সময়ে ওইটা কি কতটুকু ভালো, এটা দিলে কি প্রভাব পড়তে পারে, মানুষ মানে সুশীল কি বলবে অথবা মানে সাধারণ মানুষ কিভাবে নিবে, এই চিন্তা কিন্তু কেউ করেন। কেউ না কেউ অন করছে, শুরু করছে, করার সাথে সাথে হয়তো অনেকজন মানুষ একসাথে স্লোগান দিচ্ছে, সবাই তৈরি নিচ্ছে, ঠিক আছে ওকে। এর ভিতরে কিছু মানুষ ছিল, শিওর ছিল, যার মনে হচ্ছে এটা কি দেওয়া উচিত বা কি, বাট ওইটা আসলে ওর যে ফিলিংটা ওটা ওভার পাওয়ার্ড হয়ে গেছে, যে কনসেনসাস দেওয়া যায়, সবাই এটা বলতেছে আমরা বলতেই, এই যে ফিলিংটা গ্রুপ থিঙ্কের, ওটা একদম মানে আমাদের যে পুরা মানে মবটারে কন্ট্রোল করতেছে। এটা আসলে আমি কে আসলে ম্যাটারই করতেছে, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ ম্যাটারই করছে। এটাই যেটা আমাদের এই আলোচনার যে পয়েন্ট অফ ভিউ, যে আসলে যে সাইকোলজিটা মবটার পিছনে, ওই সাইকোলজিটা আসলে আমাদের খুব ইজিলি ওভার পাওয়ার করে ফেলে। আমাদের যে মানে পার্সোনাল পারসেপশন, এটার খুব ইজিলি ওভার পাওয়ার করে দেয়। তো এনে কোনো সেট করার আছে অথবা কোনো উদাহরণ বা কিছু দেয়? আমার মানে তোর বিষয়টা আমি বুঝছি। এখন আমার একটা কথা আছে, এই জিনিসটা অনেক ফানি। তুই হয়তো দেখবি ওয়ার্ল্ড কাপের সময় যে ব্রাজিল আর্জেন্টিনা যে ক্ল্যাশটা হয় বাংলাদেশে, ওটা কিন্তু মব জাস্টিসের কারণে মারা যায়। And এটা কিন্তু খুবই ফান। ব্রাজিল আর্জেন্টিনা আমাদের কান্ট্রিও না, কিছু না, বাট একটা টিম যেটা আমরা সাপোর্ট করি, যেটা দেশের দুই ভাগে ভাগ হয়ে গেছে। এন্ড কথা, মানুষ কি নিজের আইডেন্টিটি নিয়ে কি খুবই বা আইডিয়া বা আইডেন্টিটি নিয়ে কি খুবই লো ফিল করে বা কিছু, যে না ইস্টাবলিশ করতে হবে অন্য একটা আইডেন্টিটি নিয়ে যান। দেখ, ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু ফুটবলই খেলে, টিম, আর কিন্তু কিছু না খেলার মধ্যে। তো এই জিনিসটা নিয়েও মানুষ কিন্তু গ্রুপ ওয়াইজ মারামারি করে, আর মানুষ মরেও যায়। প্রত্যেক ওয়ার্ল্ড কাপে আমরা যে বাংলাদেশের আর্জেন্টিনা ব্রাজিল ক্ষেত্রে মারা যায়। এখন আমার কথা হচ্ছে কি, এই যে ভেঞ্জেন্স বলে, এই যে ঠিক এই জায়গায় ভেঞ্জেন্স আনতে পারবি, মব জাস্টিস কিন্তু ওই জায়গায় হইতো, মানে মবের মারামারি গণপিটনে হচ্ছে। এই তুই আর্জেন্টিনা সাপোর্ট করিস, ব্রাজিলের কজন মারা দিতে বলে 7 আপ বলছিস ব্রাজিলের কারণে, এই জিনিসগুলো। তো এই লিটল জিনিসগুলো কি মানে মব জাস্টিস কি কোনো কমানো যায়, বা এটা কি আদৌ সম্ভব? আর আরেকটা অ্যাড করতে চাই, আমার কাছে মনে হয় সম্ভব না। কেন? এটা আমাদের মানুষের সেন্টিমেন্টের অনেক বিষয় আছে, যে মানুষরা সিভিলাইজ না। আর আমার এখনো মানে বড় এমন বুঝতেছে যে পৃথিবীটা এখনো আগে যে ওল্ড এজে ওয়ার যেমন হইতো, ওয়ার মেন্টালিটিতেই চলতেছে। মানে আমার টপিকের সাথে আমি একটু দূরে যাইতেছি, বাট বুঝতেছিস সরকার কেন মব জাস্টিসটা করতেছে না। মানে তার অপোনেন্ট কেউ যদি মব জাস্টিসে পরে মারা খাওয়া যায়, পলিটিক্যাল কেন করতেছে না? কারণ ইটস আ গেম অফ থ্রোনস টাইপের হয়ে গেছে, মানে চেসের মতো। না একটা পড়ে গেল, কি করবো অন্য দলের মানুষ। তো এখন কি বাংলাদেশে কি আদৌ কি এই জিনিসের সলিউশন করা পসিবল? মব জাস্টিস বা মানুষের সেন্টিমেন্টে ঢোকানো পসিবল? কারণ এটা হুট করে হয়ে যেতে হচ্ছে মব জাস্টিসটা। আমি তো অ্যাড করতে চাই যে এখানে বাংলাদেশের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আসলে ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া পাকিস্তান যে গ্যাঞ্জামটা হয়, এই গ্যাঞ্জামটা যদি কমানো যায়, যদি তারা অ্যাকচুয়ালি স্পোর্টসকে রেসপেক্ট করে। আমি ফুটবলকে রেসপেক্ট করি, মানে আমার ফুটবল খেলাটা ভালো লাগে বা বুঝি ভালো। এখন আমার অপোনেন্ট তো আর্জেন্টিনা ভালো খেলবে বা ইংল্যান্ড ভালো খেলতে পারে, ফ্রান্স ভালো খেলতে পারে, ব্রাজিল সবসময় যে ভালো খেলবে এরকম কোনো ইয়া নেই। আমি না মজা নিতে পারি তোর সাথে, গোল দিছে বাদ করবি তাড়াতাড়ি, ভালো খেলতেছে না, এরকম মজা নিতে পারি। তো তাই বলে যে আমি অ্যাটাকিং যাবো বা এরকম, এটা তখনই হবে না যখন একটা রেসপেক্ট আসবে স্পোর্টস স্পেসিফিক ইস্যু। যখন ক্রিকেট খেলা খেলি আমরা, পার্সোনালি আমি বাংলাদেশ আর পাকিস্তান বেশি সাপোর্ট। হ্যাঁ, তার মানে এই না যে এখন আমরা ইন্ডিয়াকে চাবো। আমি চাবো যে ইন্ডিয়া জিতুক, না জিতুক, তাই বলে আমি চাবো না যে মানে আমার ফ্রেন্ড ইন্ডিয়া বসে আছে যা তোর সাথে চা খাওয়া সব বলবো তুই বাড়িতে। না, আমি তোর কথা ছিল যে ভেঞ্জেন্সের যে বিষয়টা, এই ক্ষেত্রে তুই ভেঞ্জেন্সটা কিভাবে আনতেছিস? মানে আনতে পারি আমি যদি দেখ, একটা হচ্ছে আমি একদম অবজেক্টিভ ভেঞ্জেন্স, যে আসলে ভেঞ্জেন্স বলতে আমরা কি বুঝি, আমার সাথে একটা খারাপ করছে এর বদলে আমি করতেছি। এটা কিন্তু নট নেসেসারিলি এরকম যে আমার একটা খারাপ কিছু করছে, আমার বাপরে মারছিল, যেমন সিনেমাতে যেরকম দেখি হত্যার প্রতিশোধ নিতেছে অথবা কিছু একটা। আর ভেঞ্জেন্স বলতে কি, আর তুই আমার সাথে একটা কিছু করছো, যে কোনো কিছু, এনিথিং, আমি একটা রেসপন্সিবিলিটি কিছু করতেছি, জাস্ট ক্যান করতেছি। এরকম না যে তুই এটার কারণে আসলে তুই একটা কাজ করছো, সেটার কারণে আমার বা সমাজের আলটিমেটলি ক্ষতি হইতেছে, এরা যাতে না হয় এই জন্য আমি এটা কিছু করতেছি, এরকম না।
তুই আমারে বললি যে হবে না, এটার কারণে আমাদের রেসপন্স হইতেছে আর্জেন্টিনা তো হাত দিয়ে গোল দিছে ম্যারাডোনা। মানে এই রেসপন্সটা এটা কিন্তু সাম কাইন্ড অফ ভেঞ্জেন্স, মানে আসলে ভেঞ্জেন্স জিনিসটা ডিফাইন করাটাই হয়তো ইম্পর্টেন্ট ছিল, বাট যাই হোক এটা তো মানে এমনি ডিফাইন করা যাবে না। বাট যে আমি যেটা বুঝি ভেঞ্জেন্স বলতে, যে তুই একটা কিছু করলি, এটা রেসপন্স আমি করলাম ফর দ্য সেক অফ রেসপন্স। তুই আমার একটা কিছু করলি, তুই 7 আপ বললি, এই কারণে আমি বললাম যে হাত দিয়ে গোল দিছে আর্জেন্টিনা। এরকম না 7 যদি ভাবি আছে 7 বললো মজা করছে, কি হইব কিছু হইব, এই কি আর হইছে, অথবা আমি একটা মজা করছি বা করছি না, যাই হোক। বাট যখন তুই 7 কইলি আমি খুব সিরিয়াস নিলাম, আমি কইলাম হাত দিয়ে গোল দিছস, আস্তে আস্তে কথাটা একটা কথার পিঠে কথা বাড়তে থাকলো, পরে আমার শুরু হইলো। আলটিমেটলি বিষয়টা কি ছিল, একটা অবজেক্টিভ রেসপন্স আর কিছুই। আমরা যে রিঅ্যাকশনিস্ট আর কিছু হইলেই রিঅ্যাকশন করে দিই। এটা কোনো যদি যে 7 আপ বলছে, হ্যাঁ 7টা গোল যে খাইছিল 14 সালে, এটা তো সত্যি খাইছে, একটু বানানো কথা। এটা যে মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে আমরা একসময় 7টা গোল খাইছি, বা আমরাও একসময় হাত দিয়ে গোল দিয়ে ফেলছিলাম, সোমাও এটা যে মেনে নেয় হ্যাঁ দিছি এখন ভালো খেলবো, বা আমি আর 7টা গোল খাবো, আমি আরো ভালো খেলবো, তাহলে আচ্ছা, এগুলো করলে এটা কিন্তু কিনা তোর খুব solution বেশি যদি একটা মানুষের ভুলের অ্যাকসেপ্টেন্স মানুষ যদি করে ফেলে, তাহলে মব জাস্টিস কমানো পসিবল। না, এটা তো ভুলের অ্যাকসেপ্টেন্স, ভুল তো ভুল আবার ডিফাইন করতে পারবো ইয়ে ব্যাপার, ভুল কি ভুল কি এটাও ভুল তো একটা মানে পারসেপশনের ব্যাপার। তোর কাছে যেটা ভুল আমার কাছে ঠিক হইতেই পারে। হ্যাঁ। এতে এমপ্যাথিটা আর কি, যদি তুই Empathy, সলিউশন yes. বলস তাহলে তো এমপ্যাথেটিক হইলে কোনো প্রবলেম নাই, বাট ওটা তো আর এত ইজি না যে সবাই এমপ্যাথেটিক হয়ে গেল, এত ইজি না। বাট আমরা যেই এর টানতেছিলাম এনে আর কি মেইনলি, যে আসলে যখন আমরা মব হয় তখন আসলে যে মানুষের পার্সোনাল যে মোরাল ক্লকটা, পার্সোনাল মোরালিটিটা আসলে ম্যাটারই করে। yes. আর ব্যাপারটা তুই যতই মানুষ আলাদাভাবে মোরাল বানা, যে ধর কথা থিওরিটিক্যালি 20 জন মানুষ একসাথে একটা মব হয়েছে, এর মধ্যে 10 জন মানুষ অনেক ভালো ধরলাম, কিন্তু আসলে দেখা গেছে যে 10 জন মানুষ হয়, ইভেন আমি 10 বললাম কারণ 50-50 রাখলাম, But তাও 10 জন মানুষ হইলো আসলে ওদের যে মোরাল ক্লকটা ওইটা ওভার পাওয়ার্ড হয়েই যায় যে মবের মাধ্যমে, যেমন একটা শেয়ার্ড বিলিফ হয়ে যায়। যেমন একটা বেসিক কি আছে যে ধর মব সবসময় একটা ক্যারিসমেটিক লিডার খুঁজে, মবে একটা পয়েন্ট অফ রেফারেন্স খুঁজে। যেমন এই কারণে পলিটিক্যাল পার্টিরা দেখ বিএনপি কয়েকদিন আগে সমাবেশ হলো, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই রাজশাহীতে, বাসের পরে বাস। আওয়ামী লীগের ক্ষেত্রে সেম, বাট এরকম কিন্তু না যে ওরা কিন্তু জানি না বিএনপি আসলে কি চায়, বিএনপির যে বিলিফ, বিএনপির যে কিছু জানে না। আওয়ামী লীগ সেম, আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ ওরা কি চায়, এরকম না যে আমি দল করি কারণ দলে আদর্শে বিশ্বাস করি, এরকম কিন্তু না। এটা জাস্ট পিওর একটা মব আর কি। মবের এখানে রেসপন্সটা কি, যাইতেছি চিল্লাইতেছি স্লোগান দিতেছি আরে মারতেছি এরকম না, বাট একটা রেসপন্স দিতেছি আর কি। দেখছে আলটিমেট ওরা রেডি আর কি রেসপন্স দেওয়ার জন্য। একটা যদি এরা মারতে মারবো কিন্তু পার্ট অফ দ্য থিং। হ্যাঁ ওরা রেডি আর কি, রেডি একটা মব যেটা হয়তো রেসপন্স দিতে রাজি, হয়তো ওই লেভেল মানে একদম করা করে এটাকে হয়তো মব না বলে আমরা এরকম বলি যে গণজোয়ার, এটাই গণসংযোগ। আলটিমেটলি কিন্তু মবে। যেমন ধর আমি যদি ওই এক্সট্রিম সেন্সে যাই, তাহলে ন্যাশনালিজম দ্বারা প্রভাবিত কোনো একটা মানে মানুষের একটা গোষ্ঠী, ধর এরা 1 কোটি 2 কোটি 10 কোটি মানুষ, আলটিমেটলি তো এটা অনেক বড় মব না। মানে ধর একটা শেয়ার্ড বিলিফ ন্যাশনালিজম, এটার জন্য আমি যে কোনো ইউজ করতে রাজি আছি অবশ্যই। মানে আমি তো টু সাম এক্সটেন্ট এটা মব বলতেই পারি। মব জিনিসটা হয়তো একটু ইয়ে আর কি, ন্যাশনালিস্ট কথাটা অন্যরকম, মব জিনিসটা অন্যরকম। এই কারণে মনে হতে পারে যে আসলে ন্যাশনালিজমের দ্বারা প্রভাবিত একটা গোষ্ঠীর মব বললাম, যেটা মানে একটা খারাপ জিনিস। আর মব মানে তো একটা গোষ্ঠী, তাই মানে একসাথে একটা গোষ্ঠী, হয়তো মোস্ট অফ দ্য টাইম কন্ট্রোলেবল না। যাই হোক, আমি তো আমরা পরে যেতে যে একটা কোয়েশ্চেন হিসেবে যাই। এইখানে আমার একটা হ্যাঁ। জিনিস অ্যাড করা আছে যে আসলে যেটা বলছো যে মেইনলি গ্রুপে যখন মানুষ থাকে তখন ইন্ডিভিজুয়াল যে সেন্সটা, এটা আসলে সেরকম ম্যাটার করে না। আমি তো একটু তো গ্রুপে যখন মানুষ থাকে তখন আসলে এটাই হয় যে আমরা ধরো আমি একরকম পার্সোনালিটি, সিয়ামের পার্সোনালিটি একরকম, তোমার একরকম, বিক্রয় একরকম, কিন্তু যখন আমরা একসাথে থাকি তখন আমরা একটা শেয়ার্ড পার্সোনালিটি শেয়ার করি, যেটা আমরা হয়তো ধরো রানা ভাই দোকানে বসছি, আমি যদি একা বসে থাকতাম আমি হয়তো চুপচাপ বসে থাকতাম, আর ফোন টিপতাম আর কিছু একটা করতাম, মানে আমি আমার একটা পার্সোনালিটি যেটা একদম আমার পার্সোনালিটি ওইটা শো করতাম। যখন দেখা গেছে সিয়াম, দেখা যাবে আমি সিয়ামের পার্সোনালিটির কিছু অংশ আমিও শেয়ার করবো, যে আমি হয়তো সিয়ামের সাথে মজা করবো যে কি রে তুই কই গেছিলি, এরকম একটা কিছু থাকবে। বা তুমি আসলে ধরো এরকম থাকবে যে হ্যাঁ আজকে আন্টি কেমন আছে বা সামথিং, ওইটা তখন দীপ্র আসলে দীপ্রর সাথে আমার পার্সোনাল যেগুলো আমি শেয়ার করি ওই টপিকে কিন্তু আমরা চলে যাবো, এন্ড আমাদের পার্সোনালিটি কিন্তু একটা মানে মিডিওকর পার্সোনালিটিতে চলে আসবে দুজন একসাথে থাকলে। তো সেম হচ্ছে এটা গ্রুপের ক্ষেত্রে। তো
তো মবের ক্ষেত্রে আসলে এটাই হয়, আর স্পেশালি মানুষের একটা আদিম প্রবৃত্তি আছে যে মানুষ আসলে ছোট মানে একদম আদিকাল থেকেই মানুষ মানে একদম যখন ফার্স্ট হিউম্যান বিং পৃথিবীতে আসে তখন থেকে মানুষ প্রতিশোধ করায়, এবং তখন আসলে ল এন্ড অর্ডার, জাস্টিস এগুলা কোনো কিছু এক্সিস্ট করতো না। সো এই যে একটা প্রবৃত্তি আমাদের জিনের মধ্যে ঢুকে গেছে, এটা আসলে ওভারকাম করাটা এতটা ইজি না। সো মব আসলে একটা মানে আনকন্ট্রোলেবল থিং একদিক দিয়ে, কিন্তু কন্ট্রোলেবল শর্ত সাপেক্ষে, যদি আমরা ছোটবেলা থেকে মানুষের মধ্যে এই জিনিসগুলা ভিতরে ঢুকাইতে। যেমন ধর আমরা সবচেয়ে বেশি মানে প্রেস করি জাতি হিসেবে তাদেরকে, জাপানিজদেরকে ইদানিং আমরা খুব প্রেস করি যে ওরা এত মানে সিভিলাইজ, এত ওরা কিন্তু এরকম ছিল না, ওরা কিন্তু তীব্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল। তারা কিন্তু এই বিশ্বযুদ্ধের যে ভয়াবহ পরিণতি, পারমাণবিক বোমা দিয়ে হিরোশিমা নাগাসাকি ধ্বংসের পর থেকে ওরা চিন্তা করছে যে আসলে এগুলা তীব্র জাতীয়তাবাদ আমাদেরকে ইন রিটার্ন কি দিতেছে, আসলে ধ্বংস ছাড়া কিছুই দিচ্ছে না। সো আমরা এখন থেকে চেষ্টা করবো, আমরা হয়তো পারি নাই, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন ওরা যেন একটা অন্য রকমের মূল্যবোধ নিয়ে বড় হয়, যেন আমাদের দেশকে মানুষ এক্সাম্পল হিসেবে নেন। তারা কিন্তু সফল, দেখা গেছে জাপানের যে সিভিলাইজেশনের শুরু, এটা কিন্তু বাংলাদেশের যে খুব বেশি আগে হয়েছে তা না। আমরা হয়তো 1971 হয়েছি, ওরা হয়তো 1955 বা 1950 থেকে স্টার্ট করে দিচ্ছে। ওদের বাচ্চাদেরকে ওরা ওইভাবে এডুকেশন দিচ্ছে যে আমি যে একটা ভিডিও আমাদের ফেসবুকে প্রায় দেখি যে বাসের মধ্যে জায়গা ছেড়ে দিতেছে বাচ্চারা। তো এরকম সিভিলাইজড পড়ালেখা এটা যদি আমরাও চালু করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই গ্রুপ মেন্টালিটিটাও আস্তে আস্তে একটা মানে সিভিলাইজ মেন্টালিটিতে ক্রিয়েট হবে। এখন যে গ্রুপটা মানে যা মানে মব জাস্টিস করতেছে বা ভেঞ্জেন্সের দিকে যেতেছে, তারা হয়তো ভবিষ্যতে হয়তো গ্রুপে থাকলেও মানুষ চিন্তা করবে যে এই পুলিশ রাখা, এটাই। এই যে গ্রুপিং, যখন কেউ চিন্তা করে যে আমি গ্রুপ ইনভলভ হবো, তখন সে মানে সেখানে যে কমন একটা যে বিলিভ। বিলিফ বা কমন একটা যে পুরো এনভায়রনমেন্ট, হ্যাঁ। সে তার সবকিছু বাদ দিয়ে কমন এনভায়রনমেন্ট শো করে যে ঠিক আছে তুমি হ্যাঁ বলছো, আমি হ্যাঁ বলছি, অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ। এখন তারা এটা চিন্তা করে না যে সামহাও এটা ভুল করতেছে, বা এটা বললে মানে অতিরিক্ত খুশি করবে না, তোমরা খুশি রাখতে চাই। হ্যাঁ। আছে আমরা চারজন আছে, তোমরা তিনজনকে আমি খুশি করে রাখবো, এটাই আমার চিন্তা। কিন্তু আমি এটা বিশ্বাসই করি না যে মানে ফেক পার্সোনালিটি আমি দেখাই যে না 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 আমি তো এরকম না বা এরকম না। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা থাকলে তখন তাদের মত ক্রিয়েট হওয়ার চান্স অনেক বেশি। তখন মানুষ চিন্তা ওই নিজস্ব ইয়াটা হারায় ফেলে, তখন ও চিন্তা করে যে ঠিক আছে চলো যাই, আমরা এখানে যাই, আমরা এই একটা হাঙ্গামা করে আসি। আর ধরো ভালো ড্রাইভের চেয়ে না খারাপ ড্রাইভটা বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। তখন তো নিজের নিজের যে সত্যটা সেটা একবারও দেখানোর চেষ্টা করে না, যে ফেক সেটা দেখা যে ঠিক আছে মনে করেন মিলতেছে, একটা ভয় থাকে যে সেটা দিলে একা হয়ে যাবো, দল ছোট হয়ে যাবো, দল ছড়ে যাবো, একা হয়ে যাবো, বসে থাকতে হবে একা একা, কি দরকার, হ্যাঁ বলি মানে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল কালচার যেটা, Cancel culture ডিফারেন্ট কিছু বললেই ক্যান্সেল কালচার। আমি যদি একটা মানে আলোচনা করে থেকে গেলে একটা প্রশ্ন করি আর কি সবাই, যে বাংলাদেশে মব জাস্টিস কি সামওয়াট ইনস্টিটিউশনালাইজড কিনা, যে এটা বলতে বুঝাইতেছি যে আসলে মানুষ এটাকে মোটামুটি ইয়েভাবে নিছে কিনা, ঠিক আছে এটা হবেই আর কি। যেমন ধর একটা স্ট্যাটিস্টিক যদি দেই যে বাংলাদেশে 2011 থেকে 18-র মধ্যে এই সালের মধ্যে 7 বছরের মধ্যে মারা গেছে হইতেছে 800 জন মানুষ গণপিটুনিতে, ডয়চে ভেলের রিপোর্টে 800। আর 2024-এর নির্বাচনের পর 7 মাসে মারা গেছে 32 অ্যারাউন্ড, লাইক মানে অ্যারাউন্ড 30 মারা গেছে। এখন নাম্বারটা অনেক বড়, ডেফিনেটলি গণপিটুনিতে আমরা সবার কথা জানি, অনেক কিছুই চোর সন্দেহে মারা গেছে, রেপিস্ট সন্দেহে, অনেক কিছুতেই মারা গেছে, কয়েকটা আমরা জানি। এখন আসলে বাংলাদেশে এই ডেটার ভিত্তিতে অথবা জেনারেলি আশেপাশে মানুষজন দেখে কি মনে হয় কিনা যে এটা আসলে একটা মানে মানুষ হজম করে নিছে, কাইন্ড অফ ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে কিনা, আসলে কি মনে হয়? হ্যাঁ আমার অবশ্যই। কাছেও একই জিনিস। হ্যাঁ মানে যখন বিশেষ করে যদি পপুলার দুটো দল যখন তারা ক্ষমতা যায়, তারা হয় অপোনেন্টকে আক্রমণ করবে, একটা ট্যাগ দিয়ে আক্রমণ করে মারে ফেলবে, না হয় তারা দেশকে অস্থিতিশীল রাখার জন্য অপোনেন্ট একটা দল এসে তাদের কাউকে মেরে দেবে, মানে এমনি মেরে দেবে, মানে যাতে দেশের মধ্যে একটা chaos থাকে। হ্যাঁ, যাতে সরকার যাতে সবসময় টেনশনে থাকে, তারা চাবে যে সেদিন ঠিকঠাক ভাবে কোনো কাজই না করতে পারে, সে সারাদিন এই বিচারটিকে নিয়ে ব্যস্ত থাকবে। তো আমি যদি এইভাবে বিজি করে দিতে পারি, এইভাবে এক ধরনের মব হয়। আর আরেক ধরনের মব আছে যে এরকম দলের লোক না, সাধারণ লোক কিন্তু মাথায় আর বলতে গেলে আমি ইডিয়েট টাইপসের মানুষ থাকে না কিছু, যে আরেকটু ওয়েট করলে হয়তো বা
সত্যিটা জানতেই পারতো। হ্যাঁ এক্স্যাক্টলি। আরেকটু ধৈর্যটা ধরলে রিঅ্যাকশন স্টার কি হ্যাঁ দ্রুত রিঅ্যাকশন করে। মানে সেকেন্ডের মধ্যে সে রিয়াকশন করে ফেলে, একটা কিছু হয়ে যায়, পরে আর তখন তার রিপোর্ট করে না। যেমন ধরেন যে তোফাজ্জেলের ঘটনাটা যদি বলি, ওনার বাসায় কল দিছে, and ওনার যে মানে ওনার বাসা বলতে তো এখন ওনার মামার বাড়িতে কল দিছে আর কি, মানে মামার নাম্বার দিছে। তো মামা বলছে যে ও পাগল, ওকে ছেড়ে দেন। তো তখন তারা বলছে যে না, ও পাগল হলে ও মোবাইল নাম্বার কিভাবে মুখস্থ করবে? মানে তাদের মধ্যে টেন্ডেন্সিটা এরকম যে আমরা ও যেটাই বলুক আমরা কিছুতেই বিশ্বাস করবো না যে ও চোর না, ওই চুরি করছে বা ও চোরের সহযোগী ছিল। মোবাইল এনে দিতে পারলে ওই দিতে পারে, যদি দিতে না পারে ওরে আমরা কঠোর শাস্তি দিব। হয়তো ধরে নিলাম যে ওরা হয়তো মারার কথা ভাবে নাই বা এরা বুঝতে পারে না হয়তো যে মরে যাবে, বাট ওদের মধ্যে প্রতিশোধ নেওয়ার যেই টেন্ডেন্সিটা এটা এত বেশি ছিল, মানে এটা বলার বাইরে। আর যে দীপা যেটা বলে যে ইনস্টিটিউশনাল কিনা, মানে এইখানে একটা জিনিস কি আমরা সবসময় দেখে আসছি যে গণপিটুনি দিলে এটার কোনো বিচার নাই। সো এটা যারাই দেখ না কেন দে আর শিওর যে তাদের কোনো বিচার হবে না, এন্ড মানে এটা জাস্টিফাইড। বাংলাদেশে গণপিটুনি জাস্টিফাইড। যদি ইনস্টিটিউশনালাইজ করা যেত তাইলে বিচারের আওতা হয়, কিন্তু মানে এটা আসলে ইনস্টিটিউশনালাইজ আনঅফিশিয়াল। আনঅফিশিয়াল। হ্যাঁ, যে বলবো যে না তো আমাদের ইয়া, তখন তো আর কোনো প্রমাণই থাকতেছে না যে কে কে ছিল। যেমন কারণ আসছে- সিয়াম যে কথা বলছিল এই অ্যাঙ্গেল অনেক জরুরি এখানে, যে আমাদের লিগ্যাল সিস্টেম হয়তো এত এফিশিয়েন্ট না, অথবা এফেক্টিভ না, যে মানুষ একটা অপশন পায় কথা বলার সুযোগ, যে আচ্ছা আমি মারছি কারণ ধর মারলাম না, পুলিশের কাছে ধরে দিলাম, বাট বিচার তো হয় না, এরকম একটা কথা বলার সুযোগ পায় আর কি মানুষ। যে আসলে আমাদের লিগ্যাল সিস্টেমের উপর আমাদের আসলে ভরসা নাই, এই কারণে এটা আসলে আমরা এমনি মাইনে নিতেছি। এক্স্যাক্টলি। আর এই পয়েন্টে যখন আমি আসলে আরেকটু ঘাইটা দেখি যে ধর এটা তো একদম মানে ধর 4 পয়েন্টস যে কেন মানতেছি, বাট এর চেয়েও পরে মানুষ কেন ইজিলি নিয়ে আনে কয়টা পয়েন্ট, হয়তো এগ্রি করো কিনা জানি না সবাই। যে একটা হইতেছে ধর অ্যানোনিমিটি আছে, যখন আমি মারতেছি, মানে আমি বিপ্লবী হিসেবে মারতেছি, আমি মব হিসেবে মারতেছি, হ্যাঁ। আমি যে কারণে মারতেছি, ভেঞ্জেন্স দিয়ে মারি, আমার মজা লাগতেছে, আমি ওরে দেখতে পারি না, বা যে কারণে মারি আমার তো বিলিফ থেকে, ধর আমি কেউ ব্লাসফেমি করছে, ধর্মের বিরুদ্ধে কথা বলছে, আর আমি এই জন্য মারতেছি আমার ধর্মের কারণে, যাই হোক, কিন্তু আমি মারতেছি বিপ্লবী হিসাবে না, মারতেছি কি আমার একটা মহাবাসের সাথে মিলে আমি মারতেছি, সবাই মিলে মারতেছি, এই একটা সেন্স অফ ইয়ে আছে, সিকিউরিটি আছে, যে আমি অ্যানোনিমাস সিকিউরিটি। ইয়েস, এই সিকিউরিটির দিকে যদি একটু পয়েন্ট আউট করে বলি, অ্যানোনিমিটির সাথে কি একটা আছে যে ভালনারেবিলিটি নাই, মানে একটা একদম ওরা ভাবে যে আমরা তো মানে ইনভালনারেবল, একদম যে আমার কেউ ইনভিনসিবল, যেটা শব্দটা ইনভিনসিবল, যে আমি হইতেছি মব, সবাই মারতেছি, আমারে কেউ কিছু করতে পারবে না, আমি সিকিউর, 100% সিকিউর, যে আমারে কেউ মানে কিছু করতে পারবে না, আমি মারি বা যাই করি, ভালো খারাপ, ওই আবার ওই কথা যে আদি প্রকৃতিটা মানুষের, ওই যে পাওয়ারটা, ওই যে আবার নিচে দিকে গেলে এই যে ভেঞ্জেন্সের ইয়েটা, আগুনটা, ওই আগুনটা ইউজ করতেছি, বাট আমার সিকিউরিটি আছে। এর সাথে আরেকটা অ্যাঙ্গেল যোগ করি যে ইউনানিমিটি আছে একটা, যে আমি যখন মবে যাইতেছি, যেমন আমরা আগে বলতেছিলাম যে আমাদের যে ভ্যালু গুলা ওইগুলো ওভারপাওয়ার্ড হয়ে যায়, যখন হয়ে যায় আমি কিছু বলতে পারি না, আমার বিরোধী কিছু থাকলেও আমি বলতে পারি না, আমিও মানে জাস্ট মিশে যাই এদের সাথে, তখন সবাই ভাবে কি না এটা তো ইউনানিমাস একটা বিষয়, সবাই সেম জিনিসে বিশ্বাস করতেছে। বাট মবে যখন মারামারি হইতেছে, কিছু মানুষ দাঁড়ায় দেখে, কিছু মানুষ মার ফিরাইতেও চায়, কিছু মানুষ অল্প মারে, এনে কিন্তু ইউনানিমিটি নাই, বাট আমরা একটা পারসিভ ইউনানিমাস পয়েন্ট অফ ভিউ আছে, যে মানুষ ভাবে যে সবাই একটাই ভাবতেছে, কিন্তু মানে মানুষের পারসেপশন হচ্ছে আমরা সবাই এক জিনিসই ভাবতেছি, কিন্তু এনে একজন ভাবতেছে ওর একটু মারা ছেড়ে দেই, একজন ভাবে যে চরম মাইট দেই, একজন ভাবে যে মারতেছে কেন, একজন ভাবে যে পুলিশে রাখি, একজন ভাবে বাইন্দা রেখে দিই, মানে অনেক অনেক কিছু ভাবে, বাট আমাদের পারসেপশন হচ্ছে সবাই তো আলটিমেটলি গোল মনে একটা, আর গোল কিন্তু গোল এরকম একজন আর্গু করতে পারে যে গোল হয়তো ওকে শাস্তি দেওয়া, এটা হইতে পারে পারসেপশন, মানে আলটিমেট গোল, বাট অবজেক্টিভ রেসপন্স কিন্তু একদম আলাদা, ইউনানিমিটি নাই, একজন এক জিনিস ভাবতেছে। আর আমার মতে না এখানে আসলে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। সে যদি আমার মতে সে যদি ধর্ষকও হয়, যেটাই হোক, মানে এরকমও যদি হয় যে সে আমাকে গুলি করতে আসছিল বা সামথিং, যে কোনো কিছু, এখন যদি তার মতো আমি এখন পাওয়ারে আসছি, একসাথে মব থাকলে কি হয়, সেন্স অফ পাওয়ার কাজ করে। তো এখন আমি যদি মনে করি এখন আমার সাথে আমার দল আছে, আমার বন্ধু বান্ধব আছে 15-20 জন, তো আমরা এখন বেশি শক্তিশালী, ওই একলা পাইছি ওরে ধর, এই চিন্তা করলে আসলে ওরা আমাদের মধ্যে পার্থক্যটা কই থাকে? ও যখন আমাকে একা পাইছে ও তখন আমাকে অত্যাচার করছে, আমি যখন ওকে একা পাইছি আমি অত্যাচার করছি। এই যে রিভেঞ্জের যে প্রবণতাটা, এই যে ভেঞ্জেন্সের প্রবণতাটা, এটা আসলে দুই দিক থেকে সমানে ড্রাইভ হইতেছে, এন্ড এই সাইকেল তো একটা নেভার এন্ডিং সাইকেল। আমি যদি এইভাবে রিভেঞ্জ নিতে থাকি, এই সাইকেল তো কোনোদিনই শেষ হবে না। যদি কোনো কারণে ও মানে মব জাস্টিসের হাতে বেঁচেও যায়, গণপিটুনি খায় ধরো আহত হইলো, ও
ও যে পরবর্তীতে আমার উপর আবার ভেঞ্জেন্স নেবে না, এটা শিওরিটি হলো কোনো ক্ষেত্রে হইতে হবে। এটা হইতেও পারে। আর এই ক্ষেত্রে যে সিয়াম একটু কথা বলছিল ফার্স্ট একদম আগে অ্যাড্রেস করছিল, সিয়াম বলছে যে ধর রেপিস্ট শিওর ওরা মারা যায়, ওদের মনে হইতেই পারে ধর মারা যাইতে পারে, মানে এটার পিছনে কারণ কি হইতে পারে? একটা সচল কারণ হইতে পারে যে আসলে রেপিস্টের শাস্তি আমরা দেখি না, এটাই হয় না। তো মনে হইতেছে একটা রেপ করছে, শাস্তি অবশ্যই দরকার, মানে ভিন্নতম অপরাধ তো অবশ্যই, যে কোনো শাস্তি যে কোনো কিছু অপরাধ এটা তো অনেক ভিন্নতম। এখন ওর যদি শাস্তি না হয়, তোর যদি বিশ্বাস না থাকে যে লিগালি শাস্তি দিব, এক্স্যাক্টলি তোর মনে হইতেই পারে না ওর একটু মারি, আরে মনে হইতে পারে। কারণটা কি? যেখানে কারণটা বলতে থিওরিটিক্যাল কারণ হিসেবে যে বার্জারাল লাকম্যানের এটা বই থেকে বলতেছে আর কি, ওর পার্সপেক্টিভটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, ওরা বলতেছে যে পিপলস পারসেপশনস অফ জাস্টিস আর সোশ্যালি কনস্ট্রাক্টেড থ্রু ইন্টারঅ্যাকশনস এন্ড শেয়ার্ড বিলিফস। মানে জাস্টিসের এটা আসলে এই যে ঘুরে ফিরে কি আমরা শেয়ার্ড বিলিফের থেকে কিন্তু জাস্টিসের পারসেপশনটা পাইছি। কোনটা জাস্টিস? যে কোনো সময় যদি সিএম যেটা মনে হইতেছে যে আচ্ছা এটা মারতেছি, একটু মার দেওয়া উচিত, কিন্তু আমরা কি মারি না, আমরা কি ধরি না, মানে যেমন আমি বলতেছি অনেক বড় বড় কথা হয়তো, এমন আমিও তো হয়তো ছোটখাটো ছোট ফরম্যাটে এরকম কাজ করছি, যে একসাথে বন্ধু বান্ধব মিলাই একজন একটু শাসাইছি, কইছে এই তোরা আমার খেলার মাঠ আমরা এনে খেলি, তোরা নাইট স্ক্যাম যাই ঘুরে ফেরত একই, মানে আমি হয়তো তোরে মারছি না, বাট ওই আমার আমার মানে বেসটা কিন্তু সেম। একটা মব তো হইছে, এটা মব হইছে, জাস্ট একটা শেয়ার বিলিফ। আমি ভাবতেছি যে আমি এখানে খেলি, আমার মাঠ মনে হয় ধর আমার মানে কাগজে কলমে আমার মাঠ না, বাট আমি সবসময় মাঠে খেলি, আমার একটা টাই আছে এই মাঠে, মানে আমি এটা জাস্টিস হিসেবে দেখতেছি যে অন্য কেউ খেললাম এটা তারা এইতেছে, আমার কাছে এটা শেয়ার বিলিফ জাস্টিস, মানে যে ওই যে কারণটা যে আসলে আমরা সোশ্যালি কনস্ট্রাক্টেড আসলে আমাদের এই বিলিফ গুলা। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করছি যে এটা পিটা ছিল এখানে। আরেকটা জিনিস খেয়াল করছি যে এখন আমি এই মাঠে খেলি রেগুলার, আমি জায়গা যেখানে আমি খেলাধুলা করি, আমি এখন বললাম যে মানে আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের সাথে খেলো, অথবা ঠিক আছে আজকে তোমরা খেলো, সমস্যা নেই। দেখা যাচ্ছে আমি ছাড় দিলাম, কিন্তু অপরটা আমাকে ছাড় দেয়, হ্যাঁ। এখান থেকে কিন্তু মনে তৈরি হয় যে ছাড় দিল না, এরপর থেকে আমরা এরকম আমরাও ছাড় দিব না, আমরাও একই কাজই করি। আবার অনেক সময় দেখা যায় যে একজন গর্তে পড়ছে, কাইন্ড অফ মানে প্রতি অর্থে বলতে গেলে সে কোনো ঝামেলায় বিপদে বা ঝামেলায় আছে, হ্যাঁ, সে হয়তো একটা খারাপ কাজ করে ফেলছে কাছে, তারাও সে পাল্টা যদি দিয়ে দেয়, যদি ইমোশনটা না বুঝে, তাহলে সেখানেও কিন্তু একটা মানে mob ইয়ে হয়ে সৃষ্টি হতে পারে। যায়, একটা সম্পর্ক হয়ে যেতে পারে সেখানে। যেমন ধর কিছু বিষয় কিন্তু মব একদম জাস্টিফাইড, যেমন ধরে যে সিয়াম যেটা বললো যে ধর্ষণের ক্ষেত্রে অনেকে মনে করে যে আচ্ছা জাস্টিফাইড, কারণ এই যে আমরা বিচার দেখি না, আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নাই, ভরসা নাই। আর এখন যেটা সবচেয়ে অ্যালার্মিং সেটা হচ্ছে এমন দুইটা জায়গায় একই দিনে সেম কাহিনী ঘটছে, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটি আর একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এই দুই ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশে বলা যায় অন্যতম প্রাচীন দুইটা ভার্সিটি, তারপরে অন্যতম দুইটা সেরা বিদ্যাপীঠ বলা হয় বাংলাদেশে। তারপর আমরা যদি বইটার কথা ধরি, আবরার ফাহাদের কথা যদি চিন্তা করি, ওইটাও একটা কাইন্ড অফ মব জাস্টিস ছিল, যদিও ওইখানে আরো অনেক ডাইমেনশন ছিল। স্টিল যদি এইভাবে চিন্তা করি তাহলে আসলে সেম ডাইমেনশন, এখানে আওয়ামী লীগ ইয়াদের ট্যাগ দিয়ে মারা হয়েছে, এখানে শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে, ডাইমেনশন কিন্তু কাইন্ড অফ সেম, কাইন্ড অফ ফুললি হয়তো সেম না। এনে একটা ডিসক্লেমার দিতে চাইছি, যেহেতু কথা উঠছে তোমার কথা যে আসলে জাস্টিফাইড, জাস্টিফাইড বলতে কিন্তু আমরা অনেক বলতেছি না যে মব, মানে আমরা কিন্তু সাপোর্টই করতেছি না, না আসলে। জাস্টিফাইড বলতে যে আমার জাস্টিফিকেশন একটা পারসেপশন আছে, হ্যাঁ, বাট আলটিমেটলি যেমন আমি যেটা ভাবতেছি যে ধর মানে যে কেউ কথা 10,000 মানুষ খুন করছে, ও সবচেয়ে খারাপ কাজ করছে, যাই করছে, বাট আমি পার্সোনালি মবের একদম বিপক্ষে, কারণ ও সেটাই একদম যদি 1 লাখ মানুষ মেরে থাকে, ও আত্মপক্ষ সমর্থনের অধিকার জায়গা আছে, আছে। কারণ আমরা একটা সোশ্যাল সিস্টেমে বিশ্বাস করতেছি, লিগাল সিস্টেমে বিশ্বাস করতেছি, বিশ্বাসটা আছে মানে সিস্টেম আছে, না থাকলেই নাই। এই কারণে অ্যাটলিস্ট আমরা মবের পক্ষে তো কেউই থাকতেছি না। জাস্টিফিকেশন বলতে আমরা যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে যে তোর মানুষের একটা পারসেপশন আছে আর কি, যে আসলে রেপিস্টে মারতেছে, বাট আসলে মারার অধিকার কেন? আমিও হয়তো যদি ধর একজন মানুষ আমি জানি ও রেপ করছে, আমার পরিচিত মানুষ, সেই মানে আমার ইমোশনালি আমি কানেক্টেড, পাইলে কিন্তু আমি চট্টগ্রাম মায়ের দেওয়া খুবই স্বাভাবিক, এটাই সহ্য করা। বাট এটা বলতেছি, বাট আলটিমেটলি কোনোভাবেই কাম্য না। যদি পসিবল হয় যে পুলিশ আগে ধরে নিয়ে গেছে গা, তো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারছি, ওটাই কিন্তু বেস্ট, ওইটাই বেস্ট সলিউশন সব দিক দিয়ে। আর মানে এখন এটাই সবচেয়ে অ্যালার্মিং বিষয়, এটা যে এই জায়গাগুলো থেকে তো আমরা কখনোই মব জাস্টিস আশা করি না। তাহলে তো আমাদের প্রশ্নটা গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে উঠতেছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে আসলে খুনি হওয়ার শিক্ষা দিচ্ছে। আমরা কি আসলে যেটা ধরো রাস্তাঘাটে হয়, বা ধরো আচ্ছা এটা সমাজে অশিক্ষিত মানুষ যখন করে তখন, বা সামথিং, মানে এটা আমি কাউকে ট্যাগ দিচ্ছি না বা সামথিং বা কিছু এরকম ভাবে ইন্ডিকেট করে বলছি না, বাট স্টিল
ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হক হলের ভিতরে এটা কিভাবে হয়, এটার কোনো মানে জাস্টিফিকেশন তো কোনোভাবেই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছ থেকে মানে আমরা কেউই আশা করি না, এবং মানে এটা হওয়ারই কথা না, ফার্স্ট হ্যান্ড এটা হওয়ারই কথা না। এন্ড অবশ্যই এটার পিছনে অনেক কারণ আছে, যেমন গেস্ট রুম কালচার। এই কাণ্ডটা কিন্তু গেস্ট রুমের ভিতরে হচ্ছে, মারামারি যে মারা ধরা তাকে, এটা গেস্ট রুমের ভিতরে ঢুকছে। গেস্ট রুম কালচারের একটা প্রভাব অবশ্যই আছে এটার উপরে। এন্ড সেকেন্ডলি মানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের কেন আইন শৃঙ্খলার প্রতি বিশ্বাস নাই? ঠিক আছে, আমরা জানি অনেক ক্ষেত্রেই বাংলাদেশে অনেক কিছু বিচার হয় না, আমরা বিচার পাইতে অনেক দেরি হয়, দীর্ঘসূত্রিতা আছে, যেমন সাগরনীর হত্যার বিচার এখনো পেন্ডিং। তো এইরকম অনেক এক্সাম্পলস আছে, বাট স্টিল আমরা মানে কোনো শিওর তথ্য ছাড়া ভার্সিটি স্টুডেন্টরা এটা করতে পারে, এটা আসলে বাংলাদেশের কেউই মেনে নিতে পারতেছে না। আর তারপরে রাস্তাঘাটে গণপিটুনি যে হয়, ওগুলো তো কোনোভাবেই জাস্টিফাইড না। কারণ আমাদের মনে হয় আসলে আমাদের রুটে চিন্তা করা উচিত, যে আসলে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমরা যদি এমপ্যাথির শিক্ষাটা দিতে পারি, তাইলে হয়তো শুধু মানে ঢাকা ইউনিভার্সিটি না, রাস্তাঘাটেও কখনো এটা হবে, কোনোদিনই হবে না। যে আমি সন্দেহ করছি, বা আমার দিক থেকে আমি তার উপর আমার পার্সোনাল রাগ আছে বা ক্ষোভ আছে, সেই সূত্র ধরে আমি কখনো ওই মানুষটাকে আমার কোনো নিজের লিগ্যাল হাতে, রাইট নাই, হ্যাঁ আমার কোনো লিগ্যাল রাইট নাই, এটা আমাকে যে আগে একটা কাজ সাউন্ড করার হতে লিগ্যাল হবে। রাইট। হ্যাঁ, কারণ এটা আমিও আমাকে- অপরাধী হ্যাঁ, যখন আমি একটা হাত তুলছি। যখন আমি তাকে মারলাম তাহলে আমিও তার মতো। আচ্ছা, এনে যদি লাস্ট একটা অ্যাঙ্গেল, আলোচনা লাস্টে বসে গেছে একদম, জাস্ট লাস্ট একটা জরুরি অ্যাঙ্গেল অ্যাড করতেছি আমাদের এখনকার সময়ের জন্য আর কি। পরে কনফিউশন আনবো। এর হইতেছে যে আরেকটা বড় একটা অ্যাঙ্গেল আছে, যেটা আমি কোশ্চেন করি, যে সোশ্যাল মিডিয়া এইটা মব জাস্টিসে কিভাবে ফুয়েল করে, সোশ্যাল মিডিয়ার বিষয়টা, এটা ডাইমেনশনটা কি তোমার কি মনে হয়? শর্টলি আর কি বলো। ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষ, সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাভেলেবল, হুম। বেশিরভাগ মানুষ হচ্ছে যে স্পেসিফিক সিচুয়েশন সম্পর্কে জ্ঞান কম রাখে। তুমি যা বলতেছো আমার কাছে শেয়ার দিতে হবে, এই টেন্ডেন্সিটা বেশি। এক্স্যাক্টলি। হ্যাঁ, শো অফ টেন্ডেন্সি এই জায়গাটা বেশি। এখানে অনেক কিছু ফেক। হ্যাঁ, আমি একবারও মানে সেটাকে মানে একটা অ্যাঙ্গেলে দেখা অথবা একটু যাচাই বাছাই করা এগুলো করি না। এগুলো করে সবাই গণহারে এরকম মানুষ যদি শেয়ার দেয়, দেখা যাচ্ছে এগুলো মেজরিটি এখানেই বেশি। তো এখানে মেজরিটি যেখানে থাকে সেখানে কিন্তু ফুয়েলটা ওখান থেকেই আসে। মেজরিটির কারণে কিন্তু প্রবলেম। আর এখানে যদি জাস্ট একটা জিনিস অ্যাড করি এই বিষয়টাতে, যে এখানে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় হয় কি, একটা ইকো চেম্বার ক্রিয়েট হয়। ইকো চেম্বার কনসেপ্টটা যাই হোক, এরকম কনসেপ্ট যদি বলি, কথার কথা যে আমি যেটা ভাবতেছি, আমি যেটা বলতেছি, ওটাই ব্যাক করে আসতেছে। যেমন ধরো আমার আশেপাশে যারা থাকে, মোস্ট লাইকলি ওদের সাথে আমার কিছু ভিউজ এরকম থাকারই কথা, যেটা মিলে আর কি। এই কারণে দেখা গেছে আমার সোশ্যাল মিডিয়াটা আমার জন্য কিউরেটেড, সেটা ইকো চেম্বার মতো কাজ করে। আমি ভাবি এটাই সত্যি, এটাই দেখি। যেন আমি যদি একটা উদাহরণ দিই, আমার বাবা, উনার যে সোশ্যাল মিডিয়া ফিডটা, মানে যেই টাইপের নিউজ দেখে, আমি দেখি ডিফারেন্ট টাইপের নিউজ। আর উনি উনার বয়সের যারা মানুষ, ওরা কি পোস্ট দিতেছে, ওরা কি করতেছে, ওইটি দেখতেছে। ওই দেখার ভিত্তিতে উনি কিছু আমার হয়তো বলতেছে, আচ্ছা দেশের অবস্থা এরকম বা সরকার চেঞ্জেস এরকম হয়েছে, ওনার পারসেপশনটা অন্যরকম। বাট আমি দেখতেছি কি, ওনার একটা পারসেপশন আছে স্টুডেন্টদের প্রতি, যেটা ওনার বয়সের অন্য মানুষের আছে, যেটা উনি দেখতেছে ইয়েতে ফেসবুকে। বাট আমি কিন্তু ডিফারেন্ট জিনিস দেখতেছি, কাইন্ড অফ একদম ডিরেক্টলি। এই কারণে ইকো চেম্বারটা যেটা হইতেছে, এই কারণে কিন্তু মবটা আরো স্ট্রং হইতেছে। কেমন হইতেছে যে ধর আমি জানি, আমি ভাবছি এটাই সত্যি, আমি দেখলাম ফেসবুকে গেলাম, ও তো এটাই বলতেছে, আমার এই ফ্রেন্ড এটা বলতেছে, আমার এই ফ্রেন্ডের ওই বোন এটা বলতেছে, আমার ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন কাছাকাছি বলতেছে, হয়তো কয়েকজন মানুষ বেশি বলতেছে। তুমি যে মেজরিটি কথাটা বললা, কারণ তোমার সোশ্যাল মিডিয়া একরকম, আমারটা অন্যরকম। তোমার যে মেজরিটি, তোমার মতো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডিফারেন্ট কিছু থাকবে বাট কম, কারণ সবার কাছে সবকিছু যাবে না, যেটা একদম ওপেন। এই কোন বিষয়টা না খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম হ্যাঁ, কারণ এমন ভাবে তুমি যাতে কমফোর্ট ফিল করো। তো এইখানে যদি জাস্ট আইডেন্টি সেট করে দেই, ইম্পর্টেন্ট জিনিস যে মিস ইনফরমেশন, ঘুরে ফিরে এই যে সোর্স অফ ইনফরমেশন হিসেবে সোশ্যাল মিডিয়া কত খারাপ, একটু হ্যাঁ জানার আগ্রহ রাখা। এটাই মানে আমরা একটা ইনফরমেশনের সোর্স হিসেবে ক্রেডিবল হিসেবে ধরে নিই সোশ্যাল মিডিয়ারে, কারণ যে না এটা কোনো কিউরেটেড না কিছু না। জাস্ট আমি এখন যদি এনে বসে বলি যে কথার কথা, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটা কথা বললাম, যে কোনো কিছু বললাম, আমি 30 লাখ মরছে না, 3 লাখ মরছে না, 3 কোটি মরছে, এটা বললাম, এটা যেহেতু যেমন কিছু মিন করে না, আমি স্ট্যাটাস দিলেও তো কিছু মিন করে না, রাইট? কিন্তু মানুষ কিন্তু স্ট্যাটাস দিলে মানুষের কাছে একটু হইলেও মিন করে। দেখা গেছে শেয়ার দিতেছে মানুষ 100 শেয়ার, 200 শেয়ার, 1000 শেয়ার, কমেন্ট দিতেছে, একটু হইলেও ক্রেডিবিলিটি আছে। বাট এটা কিন্তু একদম ডিরেক্টলি আমি বললাম আর লিখলাম এক কথায়,
এটা জাস্ট বলার লেখার মতো এই কারণে মানে আমাদের এই জমানায় যে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, ওখানে মব কি লেভেলে মানে ফুয়েলড হয় সোশ্যাল মিডিয়া দিয়ে। যেমন আজকে ঘটনায় যদি দেখি আমরা যে আদিবাসীদের সাথে যেটা হইতেছে, কিছু দল ভাগ হয়ে গেছে আলাদা, যে আদিবাসীদের আমার বিরুদ্ধে, কিছু দল দল হইতেছে যে না আমরা সমতলের বিরুদ্ধে, মানে একদম ডিরেক্ট যে দুই ভাগ হয়ে আর কি আমরা সবসময় এরকম পোলারাইজেশন হয়ে গেছে। আর এর কারণ কি? কারণ ওর আশেপাশে মানুষ দেখছে এটাই বলতেছে। এই কারণে আমি যে ইয়েটা দিছিলাম মানে রেফারেন্স দিতেছি একটা বই, আমি বই থেকে একটু মবের পার্সপেক্টিভ থেকে ধারাগাড়ি করতেছিলাম। বইয়ের নাম হচ্ছে টুইটার এন্ড টিয়ার গ্যাস। সুন্দর একটা বই, আমি পুরোটা তো পড়ছি না, বাট কয়টা জায়গায় টুইটার এন্ড টিয়ার, হ্যাঁ টুইটার এন্ড টিয়ার গ্যাস লেখা টুফেক্সি আর কি, রাইটারের নাম জেনেফ টুফেক্সি। উনি এই বিষয়টা যে মিস ইনফরমেশন আর একো চেম্বারের বিষয়টা অনেক ভালো ভালো মতো ইয়ে করছে আর কি বলে তুলে ধরছে যে আসলে কিভাবে একটা আন্দোলন তৈরি হতে পারে। ওনার পয়েন্ট অফ ভিউ মেইনলি আন্দোলন কি, যে একটা সোশ্যাল মিডিয়া কিভাবে আন্দোলন করতেছে, যেরকম আমাদের যে আন্দোলন জুলাই বিপ্লব, সোশ্যাল মিডিয়ার অনেক বড় প্রভাব, অ্যারাব স্প্রিং অনেক বড় প্রভাব, তারপরে এই যে আমাদের এই যে ব্ল্যাক লাইফ ম্যাটার, তারপরে একটা জিনিস ছিল যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মিটু। কিন্তু ওনার একটা আর্গুমেন্ট আছে যে যেহেতু এটা এত দ্রুত মিস ইনফরমেশনের কারণে হোক বা ইকো চেম্বারের কারণে হোক এত দ্রুত ছড়ায়, এই কারণে ওই লেভেলের স্ট্রং ফাউন্ডেশন অনেক ক্ষেত্রে থাকে না। এই কারণে এই আন্দোলনগুলা লং টার্মে সার্ভাইভ করতে পারে না, অথবা আন্দোলনের পারপাস গুলো লং টার্মে হয়তো সার্ভাইভ করতে পারে না, কারণ দেখা গেছে বেসটা একটু কম স্ট্রং থাকে। বাট স্টিল অনেক মানে দ্রুত অনেক বড় বড় আন্দোলন করে দিতে পারে, যেটা মবের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি আমাদের ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ হয়ে রাখতেছে। বলতেছে মসজিদ ভেঙে ফেলছে যে আমার, যেরকম একটা ছেলেরে মারলো ইয়েতে, যেমন আমি 5 জুলাই পরবর্তী 5 আগস্ট পরবর্তী ঘটনাগুলো যদি বলি, মানে মোস্ট অফ দ্য কেসেস সবাই সবকিছু জাস্টিফাই করার চেষ্টা করছে যে এতদিন এরকম হইছে, এখন এরকম একটু হতেই পারে, স্বাভাবিক, এটাকে আসলে এত বড় করে দেখার কিছু নাই। কিন্তু আসলে এই যে ছোট ছোট জাস্টিফিকেশন গুলা, এগুলা কিন্তু আজকে বড় বড় যে ঘটনাগুলো ঘটতেছে এটার পিছনে আমি মনে করি অনেকাংশে তাই। মানুষ একটা জিনিস বুঝে না, যখন তুই একটা সিস্টেম ব্রেক করতেছিস তখন তুই ডিস্ট্রাক্ট করতেছিস। সিস্টেমটা ব্রেক হওয়ার পর তুই নতুন সিস্টেম চালু করবি, তখন তুই গড়বি, যেগুলো মানে গড়বি, হ্যাঁ নতুন সিস্টেম চালু করবি, যেগুলো আছে ওগুলো তোরা ঠিকঠাক রাখবে, মানুষ ওগুলো ভাঙতেছে। ওই যে বিপ্লব না, এটা আসলে গণ অভ্যুত্থান হয়েছে, যে সত্যি কথা। রেভলিউশনের পর যে একটা জিনিসটা গুলো সেভ করে আবার নতুন করে গড়ার জিনিসটা, ওই জিনিসটা নাই। মানে এখন মানুষের মেন্টালিটি হচ্ছে যে ডিস্ট্রাকশন ইজ দ্য বেস্ট থিং, সিস্টেম ব্রেকটা করতেই হবে। কারণ অনেকদিন তারা মানে কাইন্ড অফ সাপ্রেসড একটা হ্যাঁ, ফিলিং সবার মধ্যে ব্রেক ছিল। করে তো একটা জিনিস গড়তে হবে, এই জিনিসটাই না। এখন আসলে কেউ আসলে বিল্ড আপ করার চিন্তা করতেছে। সেই সময় যে সংযত না হয়ে সবাই নেমে বসাবে, যে যার যার মতো পার্সোনাল উপকার ছিল। আমি যদি সাম আপ করি আর কি কনক্লুশনটা আমার ক্ষেত্রে, যে আমরা যে আগে ফার্স্টে বলছিলাম কন্টেক্সচুয়াল সময়, যে আমাদের মেইন উদ্দেশ্য আলোচনা হইতেছে যে মব জাস্টিসরে আন্ডারস্ট্যান্ড করা আর কি, ক্লিয়ারলি মানে আন্ডারস্ট্যান্ডিং মব জাস্টিস, এরকম না যে কিভাবে আমরা চেঞ্জ করবো বা কি করলে কি হতে পারে, কারণ এটা আমরা আসলে এমনি দেওয়ার মতো ক্রেডেনশিয়াল বা জ্ঞান বা কিছু হয়তো নাই, অথবা সুযোগও নাই, যাই হোক। বাট আমরা বুঝতে চাইতেছিলাম আর কি। আমরা যে পয়েন্ট আলোচনা করছি একটু সাম আপ করে করার জন্য, যে ফার্স্টে দেখলাম যে নিচের পয়েন্ট কি, যে জাস্টিস কি, ভেঞ্জেন্স কি, আর এই মব জাস্টিসটা ভেঞ্জেন্সের দিকেই আলটিমেটলি যায় কি না, যেটা মনে আমাদের আলোচনা ছিল। আর এটা হইতেছে যে গ্রুপ ডাইনামিক্স নিয়ে কথা বললাম, যে আসলে মানুষের যে নিজের ইন্ডিভিজুয়াল মোরাল ক্লক ওটা আসলে একরকম থাকে না, যেমন গ্রুপের সাথে আমরা এক হইতেছি, দেখা গেছে আমরা গ্রুপ থিঙ্কের অংশ হয়ে যেতেছি, যেটা কনসেপ্ট অফ গ্রুপ থিঙ্ক, যে ওরা যেটা ভাবতেছে আলটিমেটলি ওই হুডের আন্ডারে চলে যেতেছে। তারপরে আমরা যেটা দেখলাম যে আসলে আমাদের যেই সোশ্যাল যে ইন্টারাকশন গুলা, শেয়ার্ড বিলিফ গুলা, ওইটাই আসলে আমাদের সেন্স অফ জাস্টিস অথবা যে কোনো রকমের বিলিফ বিল্ড আপ করে। এই কারণে দেখা গেছে যে আমরা মানে আলটিমেটলি সোসাইটি যেটা ভাবতেছে মেজরিটি এতে, অথবা আমাদের আশপাশে মানুষ যেটা ভাবতেছে, ওই ক্ষেত্রে আমাদের মানে ইয়েটা বিল্ড আপ হইতেছে জাস্টিসের ক্ষেত্রে। এরকম ক্ষেত্রে আমরা হয়তো দেখতেছি যে লিগাল সিস্টেম ভালো কাজ করতেছে না, অনেকেরা ভাবতেছে, আমরা ভাবতেছি মব হয়তো জাস্টিফাইড, কথার কথা। এরকম আমরা সোশ্যাল কনস্ট্রাকশনের ভিতরে যেতেছি, ওইটাই আমরা সত্যি ভাবতেছি আলটিমেটলি, যেটা আমাদের হাতে নাই আসলে অনেক ক্ষেত্রে। আর লাস্টলি যেটা দেখলাম যে আমাদের নতুন একটা প্যারাডাইম শিফটের কারণে, মানে এই ইলেকট্রনিক মিডিয়ার কারণে, ইলেকট্রনিক মিডিয়া বলতে ওপেন ইলেকট্রনিক মিডিয়া আর কি, সোশ্যাল মিডিয়া, এটার কারণে কিভাবে মানে ফিল্ড হইতেছে, যেখানে হয়তো মানে কন্ট্রোল করার অপশন অনেক কম, কারণ এটার মেইন ব্যাপারটা হইতেছে ওপেন। যদি আমি কন্ট্রোলই করি তাহলে আলটিমেট ওটার মেইন যেই মানে সুবিধাগুলো এটাও থাকবে না, আর অসুবিধাগুলো তো থাকবেই। মেইনলি আমরা এই ব্যাপারগুলো দেখলাম খুবই কানেক্টেড বাংলাদেশের সাথে। যদি আমরা এই থিওরিটিক্যাল আলোচনা থেকে বেরিয়ে বাংলাদেশের কথা বলি, মানে খুবই রেলেভেন্ট আর কি, সেম জিনিস হইতেছে।
বাট আলটিমেটলি যদি আমরা এর ভিতরে আমরা বলতে চাইছি যে আসলে আমরা কি করতে পারি এর জন্য, But হয়তো যদি একটা লাইন টানা ট্রাই করি, অনেক ডিফিকাল্ট লাইন টানা, বাট হয়তো যদি আমরা টু সাম এক্সটেন্ট এমপ্যাথেটিক হইতে পারি, জাস্ট অন্য পাশে চিন্তাটা করতে পারি আর এনার্কিস্ট না হয় আর কি, জাস্ট এই বিলিফটা রাখি যে আসলে সোশ্যাল সিস্টেম বা লিগ্যাল সিস্টেম আছে, এরা আমি বিশ্বাস করি, তাইলে হয়তো মবের থেকে একটু হইলেও বেছানো সম্ভব হয়। আর এর সাথে ডেফিনেটলি এরা বোঝার জন্য করার জন্য তো আমাদের একটা শিক্ষা দরকারি। শিক্ষা বলতে ইনস্টিটিউশনাল ইয়ে না, এবিসিডি না অথবা গণিত না, ওই মোরাল শিক্ষাটা অথবা আসলে মানে আমাদের সামাজিক শিক্ষাটা। কিছু অ্যাড করার না থাকলে শেষ করে বলবো। অ্যাড করা বলতে এটাই যে একসময় দেখা গেছে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলি যেগুলো হচ্ছে, যে অনেকে দেখা যাচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে, এটাই অনেকে ইতিহাস হিসেবে শিখতেছে। মানে Facebook সবাই যেটা University। বলছে যে ফেসবুক দেখে আমরা পড়াশোনা মানে ইতিহাসের শিক্ষা নিচ্ছি, ফেসবুক থেকে আমরা ইতিহাস জানতেছি। তো আসলে ফেসবুক স্ট্যাটাস করে ইতিহাস জানার আসলে কিছু নাই। ইতিহাস জানার অনেক ওয়ে আছে, আমাদের আসলে ওইগুলো একসেপ্ট করতে হবে যে আমাদের আসলে এই ট্রুথটা মেনে নিতে হবে যে আসলে ফেসবুক আসলে একটা ওপেন সোশ্যাল মিডিয়া, এটা আসলে ক্রেডিবল কোনো সোর্স না। মানে এই দিক থেকে আমরা যদি একটু সাউন্ড হইতে পারি, প্লাস আসলে মব জাস্টিস এটা আসলে কি, এই জিনিসটা আমাদের সবার মানে ধারণা থাকতে হবে। সবার আসলে সবকিছু নিয়ে আরো এমপ্যাথেটিক হইতে হবে, কনসিয়াস হইতে তারপর হবে। অনেক কনসিয়াস হইতে হবে। তারপর আমাদের যে এডুকেশন সিস্টেম, সেটার প্রতিও আমাদের একটা দাবি থেকে যায় যে আসলে ঢাকা ইউনিভার্সিটির মতো বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো জায়গায় যদি এরকম হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে কেমন হতে যাচ্ছে। তা আমরা হয়তো আমরা যারা এখন ইউথ আছি বা আমাদের মধ্যে যারা বয়স্ক আছে, তারা হয়তো একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, বাট আমাদের নেক্সট জেনারেশন কি এরকম থাকবে, নাকি আমরা তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করব? তো এই জিনিসগুলো আমার মনে হয় আরো ভাবার প্রয়োজন। আর যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা হয়তো কিছু কেস স্টাডি দেখা ট্রাই করবো যদি পারি আর কি, যে অন্যান্য কোনো দেশে মব কেমন সৃষ্টি হয় ডিফারেন্ট কালচারে, করলে ওরা এর বিরুদ্ধে কেউ কিছু করছে কিনা, যদি এমপিরিক্যাল এটা পাওয়া সম্ভব হয়, যদি কেস স্টাডি ভালো থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে করা ট্রাই করবো আর কি, যদি পসিবল হয় তাহলে হয়তো আমরা অবশ্যই যারা দায়িত্বশীল তাদের প্রতি, মানে যারা আমাদের এখন সাধারণ নাগরিক বা আমরা যারা দেশের নাগরিক আছি, আমাদের এইটাই দাবি থাকবে যে আসলে যেন এগুলো ঠিক মতো মানে কন্ট্রোল করার জন্য যা যা করা দরকার, এটা লং টার্মে হোক শর্ট টার্মে হোক, দুই ধরনের স্টেপই যেন নেওয়া হয়। এই আর কি। আজকে তো থিওরিটিক্যালি আমরা দেখলাম যে মব কি, বাট যেটা আমি আগেও বললাম যে যদি সম্ভব হয় সেম আচরণ আবার করবো আরেকদিন কেস স্টাডি দিয়ে আর কি, যে আসলে অন্য দেশে কিছু হয়েছে কিনা, আমরা আসলে বাংলাদেশে কিছু করতে পারি কিনা ওই কেস স্টাডি আন্ডারে আর কি। যেহেতু আমরা একটা সেন্স অফ থিওরিটিক্যাল ইয়ে পাইছি যে মবটা আসলে কি হয়, হয়তো মিলতেছে বাংলাদেশের ক্ষেত্রে, তো কেস স্টাডি ইনশাআল্লাহ একদিন